বর্ষার এক ঘোর অমাবস্যার রাত। বাইরে ঝুমঝুম করে বৃষ্টি পড়ছে। মেঘের গর্জনে থেকে থেকে কেঁপে উঠছে পুরনো দোতলা বাড়িটা। টিনের চালে বৃষ্টির একটানা শব্দ একঘেয়ে অথচ কেমন যেন এক অশরীরী সুর তৈরি করছে। বিদ্যুৎ চলে গেছে সেই সন্ধ্যা থেকে। বসার ঘর একটা টিমটিমে আরিকেনের আলো জ্বলছে, যার কাঁপা কাঁপা শিখা দেয়ালের উপরে লম্বা লম্বা ছায়া তৈরি করে চলেছে, যেন অদৃশ্য কোনো সত্তা সেই ছায়ার আড়ালে নড়াচড়া করছে। ঘরের বাতাসে ভেজা মাটির সোদা গন্ধ আর পুরনো কাঠের ফার্নিচারে এক ধরনের ব্যবসা গন্ধ মিলে মিশে একাকার। এমন এক রাতে তার পুরনো আরাম কিনারায় বসে হুক্কা টানছিলেন বছর 75-এর বৃদ্ধ রামকৃষ্ণ দাস। তার চামড়া কুঁচকে গেছে, চোখের নিচে কানে জমে গেছে, কিন্তু দৃষ্টি এখনো তীক্ষ্ণ। জীবনের 50টা বছর তিনি কাটিয়েছেন সরকারি হাসপাতালের লাশ কাটা ঘরের ডোম হিসেবে। হাজার হাজার লাশ কাটাছেঁড়া করেছেন, দেখেছেন কত রকমের মৃত্যু, অপমৃত্যু, খুন, আত্মহত্যা, কত কিছুই না দেখেছেন। মৃত্যু তার কাছে ছিল ডাল ভাতের মতোই স্বাভাবিক একটা ব্যাপার। ভয় টর বলে কিছুই অবশিষ্ট ছিল না, অন্তত তিনি এটা মনে করতেন। তার সামনে বোনা বসেছিল তার বছর 17 নাতি পলাশ। এই বছর সে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে। শহরের কলেজে পড়ে ছুটিতে বাড়িতে এসেছে। দাদুর কাছে লাশ কাটা ঘরের ভৌতিক গল্প শুনতে আগ্রহ, বিশেষ করে ভূতের ঘটনা। সে বিশ্বাস করে যেখানে এত মৃত্যু ঘটে সেখানে অদৃশ্য আত্মারা থাকবেই। পলাশ দাদুর দিকে ঝুঁকে এসে বলল, দাদু একটা কথা বলি। রামকৃষ্ণ হুক্কা মুখ সরিয়ে একটা মেঘ বাতাসে ছড়িয়ে দিয়ে বললেন, বলো। তার গলার স্বর বয়সের ভাবে রীতিমতো ফ্যাঁস ফ্যাঁসা হয়ে গেছে, কিন্তু ভারী। তুমি তো সারা জীবন ওই লাশ ঘরে কাটিয়ে দিলে। কত লাশ কেটেছ তার কোনো হিসেব নেই। তোমার কি কখনো ভয় করেনি? মানে এমন কোনো ঘটনা ঘটেনি যা তোমার ভয় পাইয়ে দিয়েছিল? পলাশের চোখে অদম্য এক কৌতূহল। রামকৃষ্ণ নাতির দিকে তাকালেন। হারিকেনের আলোয় তার কুচকে যাওয়া বুকটা আরো বেশি রহস্যময় দেখাচ্ছিল। তিনি কিছুক্ষণ চুপ করে থাকলেন। বাইরের বৃষ্টির শব্দটা হঠাৎ করেই যেন বেড়ে গেল। একটা দমকা হাওয়ায় ঘরের জানালা সশব্দে বন্ধ হয়ে যাওয়ায় পলাশ সামান্য চমকে উঠল। বৃদ্ধ দীর্ঘ শ্বাস ফেলে বললেন, ভয়? হ্যাঁ, ভয় তো মোটদার থাকে না রে দাদু ভাই। ভয় থাকে জ্যান্ত মানুষের মনে। লাশ তো শুধুমাত্র মাংসপিণ্ড, তার আবার ভয় কিসে? কিন্তু কথাটা শেষ না করে রামকৃষ্ণ আবারও হুক্কায় টান দিলেন। তার চোখে যেন সুদূর অতীতের কোনো এক অন্ধকার গলিতে হারিয়ে গেছে। পলাশ অধৈর্য হয়ে বলল, কিন্তু কি দাদু, বলো না। তোমার জীবনের সবচেয়ে ভয়ঙ্কর অভিজ্ঞতা কোনটা ছিল? এমন কোন ঘটনা যা আজও তোমার রাতের ঘুম কেড়ে নেয়? রামকৃষ্ণের হাতটা সামান্য কেঁপে উঠল। হুক্কাটা নামিয়ে রেখে তিনি শূন্য দৃষ্টিতে সামনের অন্ধকারের দিকে তাকিয়ে রইলেন। তার মুখ দেখে মনে হচ্ছিল তিনি যেন ভয়ঙ্কর রাতের স্মৃতিগুলো আবার নিজের চোখের সামনেই দেখতে পাচ্ছেন। ঘরের নিস্তব্ধতা ভেঙে তিনি বলতে শুরু করলেন। তার গলাটা যেন শোনা যাচ্ছিল একটু ভেজা আর একটু কাঁপা। আজ থেকে প্রায় 40 বছর আগের কথা। তখন আমি যুবক ছিলাম, গায়ে অসুরের মতো শক্তি আর মনে পাথরের মতো সাহস। সবেমাত্র বড় ডোমের পথটা পেয়েছিলাম। 3 রাত লাশ কাটছি, সেলাই করছি, পচা গলা কাটা পোড়ার লাশের আমার আর কিছু যায় আসতো না। কাজ শেষ করে গঙ্গার ঘাটে গিয়ে ডুব দিয়ে বাড়ি ফিরতাম। সব স্বাভাবিক ছিল যতদিন না সেই লাশটা এলো। এতটুকু বলেই রামকৃষ্ণ একটু থামলেন, ঢক ঢক করে এক গ্লাস জল গিলে ফেললেন। পলাশ বংশমুগ্ধের মতো শুনছিল। সেটাও ছিল এমন বর্ষার রাত, তবে সেদিন বৃষ্টিটা ছিল আরো বেশি ভয়ঙ্কর। যেন আকাশ ভেঙে পড়েছে, সঙ্গে তীব্র বেগে ঝড়ো হাওয়া পড়ছিল, ঘন ঘন বাজ পড়ছিল। হাসপাতালের লাশ ঘরটা ছিল আমাদের কেন্দ্রীয় বিল্ডিং থেকে একটু দূরে, একেবারে শেষের দিকে। পুরনো আমলের একটা বিল্ডিং, একতলা বিল্ডিং।
চারদিকে বড় বড় গাছপালা ঝোপঝাড়। দিনের বেড়াতেও জায়গাটা কেমন যেন ছম করতো। হ্যাঁ, আর রাতে তো কথাই নেই। সে রাতে আমার নাইট ডিউটিটা ছিল। লাশ ঘরের ভেতরে আমি একা। আমার সহকারী ছোকরাটাও সে রাতে জ্বরের অজুহাতে ছুটি নিয়েছিল। রাত তখন কটা বাজে? তা প্রায় 12টা তো বাজে। বাইরে প্রকৃতির তাণ্ডব চলছে। ভেতরে দুটো টিউবলাইট টিম টিম করে জ্বলছে আর নিচ্ছে। থেকে থেকে বিদ্যুৎ ভোল্টের উপরে নামাচানা করছে। আমার কাজ প্রায় শেষের দিকে। দুটো বেওয়ারিশ লাশ রীতিমতো পোস্টমর্টম করে ফ্রিজে ঢোকানো হয়ে গেছে। টিউবওয়েল ধুয়ে যন্ত্রপাতি পরিষ্কার করে সবে একটু চেয়ারে গিয়ে বিড়ি ধরিয়েছি। এমন সময় লাশ ঘরের ভারী লোহার দরজায় ধুমধুম করে একটা শব্দ হলো। আমি চমকে উঠলাম। এত রাতে আবার কে এলো? সাধারণত পুলিশ ছাড়া এত রাতে কেউ লাশ নিয়ে আসে না। আমি এগিয়ে গিয়ে দরজাটা খুললাম। দেখি দুজন পুলিশ কনস্টেবল একটা স্ট্রেচার ধরে দাঁড়িয়ে আছে। তাদের সর্বাঙ্গ ভেজা, শীতে কাঁপছে থরথর করে। স্ট্রেচারের উপরে সাদা চাদরে ঢাকা একটা দেহ। দেখে বোঝা যাচ্ছে ওর মহিলার লাশ হবে। পলাশ প্রশ্ন করলো, কার লাশ ছিল দাদু? রামকৃষ্ণ বাবু বললেন, শোনো বলছি। পুলিশের একজন ইন্সপেক্টর ছিলেন সঙ্গে। তিনি এগিয়ে এসে বললেন, বড়বাবু, খুব আর্জেন্ট কেস। আজ রাতে ওই পোস্টমর্টমটা করে দিতে হবে, উপরে চাপ আছে। আমি বললাম, এত রাতে? কাল সকালে গেলে হয় না? ইন্সপেক্টর সাহেব কড়া কড়া বলেন, যা বলছি করুন। এটা কোনো সাধারণ কেস নয়। চৌধুরী বাড়ির ছোট বউয়ের লাশ। এটা পুকুর থেকে পাওয়া গেছে। চৌধুরী বাড়ির নামটা শুনে আমার বুকের ভেতরে কেমন যেন করে উঠল। আমাদের এলাকার সবচাইতে বড় জমিদার ছিলেন তিনি। যদিও তখন জমিদার প্রথা উঠে গেছে, কিন্তু তাদের প্রভাব প্রতিপত্তি কিন্তু কমেনি। বিশাল 3 বহরা বাড়ি, শান শওকত দেখবার মতো। আর চৌধুরী বাড়ির ছোট বউ কামিনী দেবীর রূপের কথাতে ছিল সারা অঞ্চলে মুখে মুখে, যেন সাক্ষাৎ কোন এক দেবী। সেই কামিনী দেবীর লাশ। আমি বিশ্বাস করতে পারছিলাম না এমনটা হতে পারে। আমি আর কথা বাড়ালাম না। পুলিশদের ইশারায় লাশটা ভেতরে আনতে বললাম। তার স্ট্রেচারটা এনে পোস্টমর্টম টেবিলের উপরে রাখলো। টেবিলটা ছিল একেবারেই ঘরের মাঝখানে। ছাদ থেকে বড় একটা হ্যালোজেন লাইট সরাসরি টেবিলের এসে পড়ত। আর কনস্টেবল দুজন লাশটা টেবিলের উপরে রেখে কেমন যেন তাড়াহুড়ো করে ঘর থেকে বেরিয়ে গেল। যাওয়ার সময় তাদের চোখে মুখে একটা অদ্ভুত ভয় দেখছিলাম, কিন্তু তখন সেটাকে তেমন করতে দিনি। ইন্সপেক্টর সাহেব খাতায় সই করে বললেন, আমি সকালে এসে নিয়ে যাব। তারপর তিনি হন হন করে বেরিয়ে গেলেন। দরজাটা বন্ধ হওয়ার সাথে সাথে ঘরটা কেমন যেন অস্বাভাবিক নিস্তব্ধতা নেমে এলো। বাইরে শুধু বৃষ্টি, একটানা শব্দ। আমার হঠাৎ করে কেমন যেন একটা লাগতে শুরু করলো। বুকের ভেতর একটা অস্বস্তি হচ্ছিল, যা আগে কখনো হয়নি। আমি দীর্ঘদিনের অভ্যাস বশত নিজেকে সামলে নিলাম। বিড়িটা শেষ করে আপরনটা পরে নিলাম। হাতে লাগালাম রবারের গ্লাভস। তারপর ধীরে ধীরে টেবিলের দিকে এগিয়ে গেলাম। টেবিলের উপরে সাদা চাদরে ঢাকা সে দেহটা পড়ে আছে। চাদরটা ভিজে শরীরের সঙ্গে লেপ্টে আছে। পরে শরীরের গঠনটা স্পষ্ট বোঝা যাচ্ছিল। লম্বা ছিপছিপে গরম। আমি এক গভীর শ্বাস নিয়ে চাদরের একটা কোণা ধরলাম। চাদরটা সরাতে আমার নিঃশ্বাসটা যেন মুহূর্তে বন্ধ হয়ে গেল। অবিশ্বাস্য, কি রূপ! জলে ডুবে মৃত্যু হলে সাধারণত শরীর ফুলে যায়, বুক বিকৃত হয়ে যায়, কিন্তু এই ক্ষেত্রে তেমন কিছু হয়নি। কামিনী দেবীর মুখটা একেবারে শান্ত, যেন তিনি গভীর ঘুমে আচ্ছন্ন। ফর্সা ত্বকে একেবারে বিন্দু মাত্র বিকৃতি নেই। ভেজা কালো চুলগুলো মুখের চারপাশে ছড়িয়ে আছে। টানা টানা চোখ দুটো বন্ধ। পাতলা ঠোঁটের কোণে যেন একটা হালকা হাসির আভাস লেগে আছে। তার পরনে ছিল একটা লাল রঙের বেনারসি শাড়ি, যা জলে ভিজে শরীরের সঙ্গে মিশে আছে। গলায় সোনার হার, কানের দুল আর হাতে চুড়ি সবই রয়েছে। দেখে মনে হচ্ছিল যেন কোন এক রাজকন্যা জল থেকে উঠে এসে আমার টেবিলে শুয়ে আছে। আমি কয়েক মুহূর্তে স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইলাম। এত সুন্দর, এত জীবন্ত দেখতে কোনো লাশ আমি আমার জীবনে দেখিনি। আমার কেমন যেন একটা ঘোর ঘোর লাগছিল। হঠাৎ একটা বাজ পড়ার শব্দ, তীব্র শব্দে আমার ঘোর কাটল। আমি নিজেকে ধমক দিলাম, রামকৃষ্ণ, এটা তোর কাজ। এটা তোর লাশ ছাড়া আর কিছুই নয়।
মনকে শক্ত করে আমি যন্ত্রপাতি গোছাতে লাগলাম। পোস্টমর্টম শুরু করতে হবে। আমি প্রথমে লাশের গায়ে থাকা সেই গয়নাগুলো নিয়ম অনুযায়ী একটু করে খুললাম। প্রতিটা গয়না খোলার সময় আমার হাত কাঁপছিল। তার শরীরটা বরফের মতো ঠান্ডা, কিন্তু অদ্ভুত ভাবে তার চামড়া ছিল অদ্ভুত ভাবে অস্বাভাবিক রকম মসৃণ আর নরম, ঠিক যেন জীবন্ত মানুষের মতো। আমি কানের দুলটা খুলতে গিয়ে কানের লতিটাতে হাত দিলাম। কি আশ্চর্য, মনে হচ্ছে লতিটা সামান্য গরম। আমি চমকে হাত সরিয়ে নিলাম। ভাবলাম হয়তো এটা আমার বোনের ভুল, সারাদিনের পরিশ্রমের কারণে হয়তো বা ঠিকঠাক মতো কাজ করছে না মাথা। তো যাই হোক, গয়নাগুলো খুলে আমি পকেটের পাশে ভরে রাখলাম। তার ভেজা শাড়িটা শরীর থেকে আলাদা করার চেষ্টা করলাম। ঠিক তখনই অদ্ভুত এক ঘটনা ঘটলো। যে মুহূর্তে আমি তার সারা শরীরে আঁচলে হাত দিয়েছি, ঠিক সেই মুহূর্তে ঘরে দুটো টিউবলাইট এক দপ করে রীতিমতো নিভে গেল। শুধু একটা টিউবলাইট টিমটিম করে জ্বলতে লাগলো। ঘরের অর্ধেকটা অংশ অন্ধকারে ডুবে গেল। আর সেই নিভে যাওয়া লাইটের দিকে থেকে আমি একটা হালকা দুপুরের আওয়াজ শুনতে পেলাম। ঝুমঝুম ঝুমঝুম আওয়াজ, খুব ক্ষীণ কিন্তু খুব স্পষ্ট। পলাশের মুখটা ভয় সাদা হয়ে গেছে। সে ডুব গিলে বলল, নুপুরের আওয়াজ? লাশ ঘরে? রামকৃষ্ণ বাবু মাথা নাড়লেন। হ্যাঁ। আমি চমকে উঠে চারদিকে তাকালাম, কিন্তু লক্ষ্য করলাম কোথাও কেউ নেই। ঘরটা তালা বন্ধ। তাহলে আওয়াজটা এলো কোথা থেকে? আমি ভাবলাম হয়তো বাতাসের শব্দ বা অন্য কিছু হবে। মনকে আবারও বোঝালাম, কিন্তু আমার কান কিন্তু খারাপ হয়ে রইল। বুকের ভেতরে হাতুড়িটা কত পেটাতে শুরু করেছে। আমি আবারও কাজে মন দেওয়ার চেষ্টা করলাম। শাড়িটা শরীর থেকে সরাতে লাগলাম। শরীরটা সম্পূর্ণ অনাবৃত হওয়ার পর আমি আরেকবার চমকে উঠলাম। তার শরীরে কোনো আঘাতের চিহ্ন মাত্র নেই, কোনো আঁচড় বা দাগও নেই। জলে ডুবে মারা গেলে যে এক ধরনের চিহ্ন থাকে তার কিছুই নেই। ব্যাপারটা খুব অদ্ভুত লাগছিল। আমি আমার ট্রে থেকে স্কেলপেলটা বা ধারালো ছুরি যেটা আছে সেটা তুলে নিলাম। পোস্টমর্টমের প্রথম ধাপ হলো বুক থেকে পেট পর্যন্ত লম্বা একটা চেরা। এটা আমার সহজ, এটা আমার জন্য একেবারেই যেন জল ভাত। হাজার বার করেছি। আমি স্কেলপেলটা নিয়ে লাশের বুকের ঠিক মাঝখানে ধরলাম। বাইরে তখন ঝড়ের বেগ যেন বেড়ে গেল। আমার কপালে বিন্দু বিন্দু ঘাম চলছে আর চোখ যেন ছপ ছপ করছে। আমি চোখটা মুছে ছুরিটা ত্বকের দিকে ধরলাম। সামনে চাপ দিব, ঠিক সেই মুহূর্তে রামকৃষ্ণ বাবু কথা বলতে গিয়ে থেমে গেলেন। তার গলাটা ধরে এলো। তিনি আবার জল গিলে খেলেন। পলাশ দেখলো তার দাদু কপালে বিন্দু বিন্দু ঘাম জমছে, আর শীত শীত রাতেও কেমন যেন উনি কাঁপছেন। কি হয়েছিল দাদু ভাই? ঠিক সেই মুহূর্তে কি হয়েছিল বলো না? পলাশ আর অপেক্ষা করছিল না। রামকৃষ্ণ বাবু কাঁপা কাঁপা গলায় বললেন, ঠিক সেই মুহূর্তে আমি ছুরিটা দিয়ে তোকে চাপ দিতে যাবো, আমার কানে একবারে স্পষ্ট একটা ফিসফিসানি ভেসে এলো। একটা মেয়ের গলা, খুব বৃষ্টি, এত বরফ শীতল সে স্বর আমার কানের পাশে ভরে উঠল। করবেন না। আমি যেন ভয় পেয়ে গেলাম। আরে আমার হাত থেকে রীতিমতো স্কেপটা রীতিমতো ঝনঝন শব্দ করে বেঁচেতে পড়ে গেল। আমি বিদ্যুৎ বেগে কয়েকটা পা পিছিয়ে গেলাম। আমার সারা শরীর থরথর করে কাঁপতে লাগলো। এইটা কোনো মনের ভুল হতে পারে না, আমি স্পষ্ট শুনেছি। আমি টেবিলের দিকে তাকালাম। কামিনী দেবীর দেহটা একই ভাবে পড়ে আছে, শান্ত নিথর ভাবে। এটা আমার মনে হলো তার ঠোঁটের কোণে সে হালকা হাসিটা যেন আস্তে আস্তে ঝাউরা হয়ে গেছে। আমি দৌড়ে রীতিমতো ঘর থেকে বেরিয়ে যেতে চাইলাম, কিন্তু আমার পা দুটো বিচের সঙ্গে আটকে গেছে। আমি পা নড়াতে পারছি না। আমার গলা শুকিয়ে গেছে, গাঁট হয়ে গেছে শুকিয়ে। চিৎকার করার শক্তিটুকু হারিয়ে ফেলেছি। আমি বুঝতে পারছিলাম আমি এই ঘরে একা নই, আমার সাথে আরো কেউ আছে, কেউ যাকে আমি দেখতে পাচ্ছি না। হঠাৎ করে ঘরের বাকি টিউবলাইটটা দপ দপ করে নিভে গেল। পুরো লাশ ঘরটা ডুবে গেল মিশমিশে কালো অন্ধকারে। বাইরে বাজ পড়ার এক তীব্র আলোয় এক মুহূর্তের জন্য রীতিমতো ঘরের ভেতরটা আলোকিত হয়ে উঠল। আর সেই আলোয় আমি যা দেখলাম তা দেখবার জন্য আমি একেবারেই প্রস্তুত ছিলাম না। আমি দেখলাম পোস্টমর্টম টেবিলের উপরে কামিনী দেবীর লাশটা শুয়ে নেই, সে উঠে বসেছে।
তার চোখ দুটো রীতিমতো খোলা, কিন্তু সেই চোখে কোনো মনি নেই, ধবধবে সাদা। কি সুন্দর তার মুখটা, সে মুখে কোনো হাসি নেই, আছে ভয়ঙ্কর প্রতিহিংসাপরণ ক্রোধ। সে আমার দিকে তাকিয়ে আছে, আর তার চোখ দুটো রীতিমতো ভাগ হয়ে আছে কিছু একটা বলার জন্য। রামকৃষ্ণ বাবু চুপ হয়ে গেলেন, তার শ্বাস প্রশ্বাস ভারী হয়ে উঠেছে। পলাশ ভয় চেয়ারের হাতটা খামচে ধরেছে। তার মনে হচ্ছিল এই বুঝি হৃৎপিণ্ডটা বেরিয়ে যাবে। বাইরে বৃষ্টির শব্দ আরো বেড়ে গেছে। ঘরের কোণের অন্ধকার যেন আরো জীবন্ত হয়ে উঠেছে। হারিকেনের শিখা কাঁপার ফলে তার মুখের উপরে ছায়াগুলো এমন ভাবে নাচছিল যেন তার চামড়ার নিচে কোন এক অদৃশ্য সত্তা নড়াচড়া করছে। পলাশ ভয় পেয়ে গেল। বাইরের মেঘটা ডেকে উঠল এবং সেই গগন বিতানের শব্দে যেন পলাশ দেখল তার কাঁতর শরীরটা এবার কেঁপে কেঁপে উঠল। রামকৃষ্ণ বাবু রীতিমতো চোখ বন্ধ করলেন। সেই রাতের অন্ধকারে আবারও ফিরে যেতে চাইছেন, অথবা সেই স্মৃতি থেকে পালাতে চাইছেন। তিনি আবারও বলতে শুরু করলেন। তার স্বর ফিসফিসানের মতো শোনা গেল। অন্ধকার, অন্ধকার। আমার চোখের সামনে সবকিছু যেন অতল গহ্বরে হারিয়ে গেল, কিন্তু আমার কান সজাগ ছিল। আমি 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 শুনতে পাচ্ছিলাম বৃষ্টির শব্দ, বাতাসের গোঙানি, আর আমার নিজের হৃৎপিণ্ডের ধুকধুকানির শব্দ, যা আমার কানে ঢাকের মতো পাচ্ছিল। আমি নড়তে চড়তে পারছিলাম না, যেন কেউ অদৃশ্য শিকল দিয়ে আমাকে বেজের সাথে বেঁধে রেখেছে। আমার সমস্ত ইন্দ্রিয় ওই টেবিলের দিকে নিবদ্ধ ছিল, যেখানে কয়েক মুহূর্তে আগেও আমি এক জীবন্ত দুঃস্বপ্ন বসে বসে থাকতে দেখেছি। কতক্ষণ ওভাবে দাঁড়িয়েছিলাম জানি না, কয়েক মুহূর্ত হতে পারে, কয়েক যুগ হতে পারে। সময় কেমন যেন থেমকে গিয়েছিল। হঠাৎ আমার ডাকে এক অদ্ভুত মিষ্টি গন্ধ এলো, তীব্র মাদকতার এক গন্ধ। কিন্তু লাশ ঘরে এরকম ফুলের গন্ধ আসবে কোথা থেকে? এই পচা গলা মাংস আর ফরমালিনের গন্ধে এক স্বর্গীয় সুবাস ছিল একেবারে বেমানান। আর ঠিক এই কারণে এটা ছিল আরো বেশি ভয়ঙ্কর। আমার মনে হলো গন্ধটা টেবিলের নিচ থেকে আসছে। এরপর আমি শব্দটা শুনলাম। একটা ভেজা শাড়ি যখন সিমেন্টের বেজের উপর দিয়ে খসে যায়, তখন যেরকম সনসর শব্দ হয়, ঠিক তেমন শব্দ হচ্ছে। টেবিলের কাছ থেকে শুরু হয়ে শব্দটা আমার দিকে এগিয়ে আসছিল। আমার তখন ভয়ে রক্ত ঠান্ডা হয়ে গেল। আমার মনে হচ্ছিল এক্ষুনি আমার হৃৎপিণ্ড বন্ধ হয়ে যাবে। সে আসছে, ওই অন্ধকারের মধ্যে সে টেবিল থেকে নেমে আমার দিকে এগিয়ে আসছে। আমার গলা দিয়ে অস্পষ্ট আর তোরাত বেরিয়ে আসতে চাইল, কিন্তু আমার স্বর কেন যেন ফুটছিল না। আমি মরিয়া হয়ে আমার পা দুটো নাড়ানোর চেষ্টা করতে লাগলাম। কয়েক মুহূর্ত চেষ্টায় আমার সারা শরীরের শিকল ছিঁড়ে বেরিয়ে এলো। আমি এক ঝটকায় রীতিমতো ঘোরের দরজার দিকে দৌড় লাগাতে লাগলাম। ঠিক সেই মুহূর্তে আমার ঘাড়ে একটা শীতল নিঃশ্বাস অনুভব করলাম। বরফের চেয়ে শীতল সে নিঃশ্বাস, আর তার সাথে আমার কানের কাছে আবারও ফিসফিসানি। কোথায় যাচ্ছেন? আমি আর নিজেকে সামলাতে পারলাম না। আমার গলা দিয়ে এক জন্তক চিৎকার বেরিয়ে এলো। আমি কিছু না দেখে, কিছু না বুঝে অন্ধকারের মতো দরজার দিকে দৌড় দিলাম। দরজাটা সিটকানিটা কয়েক হাত দূরে, কিন্তু আমার মনে হচ্ছিল আমি যেন অন্ধকার দৌড়াচ্ছি। আমার পিছনে শব্দটা দ্রুততর হচ্ছিল। আমি অনুভব করতে পারছিলাম সে আমার খুব কাছে চলে এসেছে। তার ভেজা শাড়ির আঁচল হয়তোবা আমার পিঠ ছুঁয়ে দিচ্ছে। আমি প্রায় দরজার কাছে পৌঁছে গেছি। এমন সময় পেছন থেকে হুমড়ি খেয়ে বেঁচেতে পড়ে গেলাম। আমার কপালটা ঢুকে গেছে সিমেন্টের মেঝেতে। যন্ত্রণা আছে, ভয়টা আরো বেশি করছিল। আমি উপর হয়ে পড়ে আছি, আর আমার ঠিক পেছনে আমি তার উপস্থিতি অনুভব করতে পারছিলাম। ফুলের গন্ধটা এতটাই তীব্র যে আমার দম বন্ধ হয়ে আসছিল। আমি শুনতে পেলাম সে ঠিক পেছনে এসে দাঁড়িয়েছে। আমি তার ছায়াটা দেখতে পাচ্ছিলাম না, কিন্তু আমি জানতাম সে ওখানেই আছে। আমার মনে হলো এই বুঝি সব শেষ। সে হয়তোবা এবার তার ঠান্ডা হাত দিয়ে আমার গলাটা টিপে ধরবে। আমার চোখ বন্ধ করে ফেললাম, কিন্তু সে কিছুই করলো না।
কয়েক মুহূর্তের জন্য সবকিছু আমারও চুপচাপ, শুধু বৃষ্টির শব্দ। আমি ভয় ভয় চুপ করলাম। সেই মুহূর্তে দপ করে ঘরের দুটো টিউবলাইটটা আবারও জ্বলে উঠল। ভোল্টেজ কম থাকার কারণে আলোটা ছিল হলদে, কাঁপা কাঁপা, কিন্তু সেই আলোয় আমার জন্য যথেষ্ট ছিল। আলো জ্বলে ওঠার সাথে সাথে আমি দ্রুত উঠে দাঁড়ালাম, টেবিলের দিকে তাকালাম। আমার শরীর ভয় বিস্ময় অসার হয়ে গেছে। কামিনী দেবীর দেহটা ঠিক আগের মতোই টেবিলের উপরে চিত হয়ে শুয়ে আছে। তার চোখ বন্ধ, ঠোঁটের কোণে সেই রহস্যময় হাসি। তার শরীরটা চাদর দিয়ে ঢাকা, যেভাবে আমি রেখেছিলাম। কোথাও কিচ্ছু নেই, ঘরটা একেবারে স্বাভাবিক। পলাশ অবিশ্বাসের সুরে বলল, তার মানে ওটা কি তোমার মনের ভুল ছিল দাদু? রামকৃষ্ণ বাবু রীতিমতো অদ্ভুত একটা হাসি হাসলেন। সে হাসিতে ছিল রাজ্যের ক্লান্তি আর আতঙ্ক। মনের ভুল? আমিও তাই ভেবেছিলাম রে দাদু ভাই। আমি নিজেকে বোঝালাম, আমি ক্লান্ত, ঝড় বৃষ্টির রাতে হয়তোবা আমার মাথা কাজ করছে না, হয়তোবা বাজ পড়ার কারণে উল্টাপাল্টা দেখছি, হয়তোবা ইঁদুর বা অন্য কিছু শব্দ করেছে। কিভাবে নিজেকে শান্ত করার চেষ্টা করলাম, কিন্তু আমার চোখ গেল বেজেতে বেজেতে থাকা সে স্কেলপেলটার দিকে। ওটা তো আমার বোনের ভুল নয়। আমি যে ভয় পিছিয়ে গেছিলাম এটাই তার প্রমাণ। তারপর চোখ গেল আমার টেবিলের পাশে, আর সেটা দেখে আমার সমস্ত যুক্তি, সমস্ত সাহস একেবারে কর্পূরের মতো উবে গেল। আমি দেখলাম টেবিলের ঠিক নিচে যেখানে আমি পড়ে গিয়েছিলাম, সেখানে সিমেন্টের বেঞ্চের উপরে কয়েকটা ভেজা পায়ের ছাপ, খালি পায়ের ছাপ, একটা মেয়ের পায়ের ছাপ। জল চৌকিতে আলতা পড়লে যেমন দেখায় না, ঠিক তেমন ছাপগুলো টেবিলের কাছে রীতিমতো শুরু হয়ে আমি যেখানে পড়েছিলাম ঠিক সেখানেই এসে থেমেছে। তারপর আবারও টেবিলের দিকে ফিরে গেছে। আমার আর বোঝার বাকি রইল না যে আমি যা দেখেছি, যা শুনেছি, তার বিন্দু মাত্র কল্পনা নয়, সব সত্যি। সে সত্যি টেবিলটা নেমেছিল, সে আমার পেছনে এসে দাঁড়িয়েছিল। এই ভাবনা আমার মেরুদণ্ড দিয়ে একটা হিমশীতল স্রোত বয়ে দিল। আমি এখন নিশ্চিত হলাম এই লাশটা সাধারণ কোনো লাশ নয়, এর মধ্যে অশুভ কিছু একটা আছে। আমার তখন উচিত ছিল ওখান থেকে পালিয়ে যাওয়া, দরজা খুলে বেরিয়ে গেলে কিন্তু আমি বেঁচে যেতাম, কিন্তু পারলাম না। আমার চাকরিটা, আমার দায়িত্ব, ইন্সপেক্টর সাহেবকে দেওয়া সে কথা, সবকিছুই আমাকে আটকে রাখলো। তাছাড়া আমার বোনের মধ্যে একটা জেদ কাজ করছিল। আমি একজন ডোম, আমার কাজ হলো লাশ কাটা। একটা লাশ আমাকে ভয় দেখিয়ে পার পেয়ে যাবে, এইটাও হতে পারে না। আমি বোনকে শক্ত করলাম, যা হবে দেখা যাবে, আমাকে কাজটা শেষ করতেই হবে। আমি বেজে থেকে স্কেলপেলটা তুলে নিলাম, জল দিয়ে ধুয়ে আবারও টেবিলের দিকে এগিয়ে গেলাম। এবার প্রতিটা পদক্ষেপ ছিল অনেক বেশি সতর্ক। আমি কান খাড়া করে রেখেছিলাম। ঘরের প্রতিটা কোণায় আমার তীব্র নজর ছিল, কিন্তু সব কিছু ছিল শান্ত, অস্বাভাবিক রকমের শান্ত। আমি আবারও টেবিলের পাশে গেলাম। তার বুকের দিকে তাকাতে আমার আর সাহস হচ্ছিল না। আমি তার বুকটা একটা কাপড় দিয়ে ঢেকে দিলাম, তারপর কাঁপা কাঁপা হাতে স্কেলপেলটা ধরলাম। এবার আমি আর নিজেকে কোন রকম দ্বিধাবোধ করলাম না। এক পোচে একটা বুক থেকে রীতিমতো নামি পর্যন্ত চিড়ে ফেললাম। ওয়াই আকৃতির সেই চিরাচরিত কাঁটা, চামড়া এবং মাংসে কাটার সাথে সাথে রক্ত বের হয়, বা বেরোয় না বললেই চলে, কারণ হৃৎপিণ্ড বন্ধ হয়ে গেলে রক্ত চলাচল বন্ধ হয়ে যায়। কিন্তু এক্ষেত্রে কাটা স্থান থেকে গল গল করে তাজা রক্ত বেরিয়ে আসতে লাগলো, যেন কোনো জীবন্ত মানুষকে আমি কাটছি। রক্তের ধারা টেবিলের রীতিমতো বের নিচে নামতে শুরু করলো। আমি যেন হতভম্ব হয়ে গেলাম। এইটা কিভাবে সম্ভব? আমি আরো ভুল করলাম। এরপর নিয়ম অনুযায়ী বুকের খাঁচাটা খুলে ফেলতে হয়। আমি বুকের পাঁজরের হাড়গুলো একটা বিশেষ কাঁচি দিয়ে কাটতে শুরু করলাম। হাড়গুলো কাটার সময় আমার মনে হচ্ছিল আমি যেন কোনো শুকনো ডাল ভাঙছি না, কোনো জীবন্ত মানুষের হাড় কাটছি। একটা অদ্ভুত প্রতিরোধ আমি অনুভব করলাম। অবশেষে বুকের খাঁচাটা যখন আমি খুললাম, তখন আমার জীবনের সবচাইতে বড় ধাক্কাটা খেলাম। আমি যা দেখলাম কোনো মানুষের পক্ষে দেখা সম্ভব নয়। কোনো ডাক্তার, কোনো বিজ্ঞানী এর ব্যাখ্যা দিতে পারবে না। তার বুকের ভেতরের হৃৎপিণ্ড, ফুসফুস বা অন্য কোনো পতঙ্গ ছিল না। এটা কিভাবে সম্ভব? পরশের বুকটা হা হয়ে গেল। সে ফিসফিস করে বলল, তাহলে তাহলে কি ছিল? রামকৃষ্ণ বাবু চোখ দুটো যেন জলে ভরে গেল। তিনি কাঁপা কাঁপা গলায় বললেন,
তার বুকের ভেতরে ভর্তি ছিল শ্যাওলার পচা পাতা দিয়ে। পুকুরের তলার কালো পাক আর তার ভেতরের ভর্তি করে রেখেছিল, আর সেই পাক আর শ্যাওলার মাঝখান দিয়ে বেরিয়ে আসছিল কটা শামুক, আর তারা তখন নড়াচড়া করছিল। আর সবচেয়ে অদ্ভুত ভয়ঙ্কর দৃশ্যটা ছিল সেই বাঘের মধ্যে হৃৎপিণ্ড থাকে, সেখানে অদ্ভুত রকমের জবা ফুল, রক্ত জবা ফুল, টকটকে লাল জীবন্ত একটা জবা ফুল, যার পাপড়িগুলো তখনও কাঁপছিল যেন তার নিজস্ব একটা প্রাণ আছে। আমার মাথা ঘুরে গেল, এটা কিভাবে সম্ভব? আমার বমি পাচ্ছিল, আমি আর দাঁড়িয়ে থাকতে পারছিলাম না। আমার মনে হচ্ছিল আমি যেন পাগল হয়ে যাব। এটা কোনো ভৌতিক ব্যাপার নয়, এটা সবচাইতে ভয়ঙ্কর কিছু। এটা প্রকৃতির নিয়মের বাইরের ঘটনা। আমি যখন এই দৃশ্যটা দেখে জ্ঞান হারানোর মতো অবস্থায় গেলাম, ঠিক তখনই তার মুখ দিয়ে একটা কোঙানির মতো আওয়াজ বেরিয়ে এলো। যে বুকটা আমি কাপড় দিয়ে ঢেকেছিলাম, সেই কাপড়ের নিচ থেকে একটা অস্পষ্ট যন্ত্রণাদায়ক স্বর ভেসে এলো। সে স্বরটা স্পষ্ট, ফিস ফিস করছিল না, সে কাঁদছিল। একটা মেয়ের কান্নার শব্দ, ফুপিয়ে ফুপিয়ে কান্নার শব্দ। সে কান্নার শব্দে আমার মনে হলো আমার কানের পর্দাটা ফেটে যাবে। সে কান্নার মধ্যে এত কষ্ট, এত যন্ত্রণা, এত ঘৃণা মেশানো ছিল যে আমি ভাষায় প্রকাশ করতে পারবো না। কান্নার মাঝে সে একটা নাম ধরে ডাকলো, শশাঙ্ক। শশাঙ্ক, তুমি কেন এমনটা করলে? আমি তোমাকে বিশ্বাস করেছিলাম, কেন করলে? এই কথাগুলো সে বারবার বলে যাচ্ছিল। তার গলায় কান্না ভেঙে যাচ্ছিল একেবারে। আমি আর সহ্য করতে পারলাম না, আমার সহ্যের সীমা ভেঙে গেল। আমি চিৎকার করে উঠলাম, কে শশাঙ্ক? আমি শশাঙ্ক নই, আমাকে ছেড়ে দে। আমার চিৎকার শুনে কান্নাটা হঠাৎ থেমে গেল। এক মুহূর্তের মধ্যে সবকিছু চুপ। তারপর সে ঢাকা মুখের ভেতর থেকে একটা হিসহিসে কণ্ঠস্বর বেরিয়ে এলো। সে বলে উঠল, তাহলে তুমি কি? এই প্রশ্ন শোনার পর আমার সারা শরীর রীতিমতো কাঁপুনি দিয়ে উঠল। তার বুকে যে তাজা রক্ত পাকের স্রোত নামছিল, সেটা 10 গুণ বেড়ে গেল। আর তার বুকের ভেতরে রক্ত জবা ফুলটা দপ করে জ্বলে উঠল। হ্যাঁ, সত্যি আগুন জ্বলে ওঠার মতো করে জ্বলছিল। একটা নীলচে আভা যেন ছড়িয়ে পড়ল। আমি দেখলাম তার হাত পা গুলো রীতিমতো হঠাৎ করে বেঁকে যেতে শুরু করেছে, আর তার শরীরটা টেবিলের উপরে ধনুকের মতো বেঁকে যাচ্ছে। এত সুন্দর একটা মেয়ে হঠাৎ করে কেমন যেন বেঁকে গেল। তার ঢাকা মুখটা থেকে রীতিমতো গোঙানের মতো একটা শব্দ এলো এবং পৈশাচিক চিৎকারে পরিণত হলো। আমি বুঝলাম সে এবার জেগে উঠেছে, পুরোপুরিভাবে জেগে উঠেছে মেয়েটা। আমি আর এক মুহূর্ত দাঁড়ালাম না। আমার হাতে থাকার যন্ত্রপাতি সবকিছু ফেলে দিয়ে আমি পাগলের মতো দরজার দিক দিয়ে রীতিমতো দৌড় দিলাম। আমার পেছনে তখন ভাঙচুরের শব্দ। টেবিল থেকে যন্ত্রপাতি, কাচের বোতল সব মেঝেতে পড়ে ঝনঝন করে ভেঙে যাচ্ছিল। আমি কোনো মতে দরজাটা খুলে বাইরে বেরিয়ে এলাম। ঝড়ের মধ্যে আমার সমস্ত শরীর ভেজে যাচ্ছে, কিন্তু আমার কোনো ভ্রুক্ষেপ নেই। আমি বাইরে থেকে লাশ ঘরের ভারী লোহার দরজাটা রীতিমতো সর্বশক্তিতে বন্ধ করলাম। সিটকিনিটা তুলে দিলাম। তারপর দরজায় গিয়ে পিঠ দিয়ে আমি সেখানেই বসে পড়লাম। মুষল ধরা রীতিমতো বৃষ্টির মধ্যে আমি কাঁপছিলাম। শীতে নয়, ভয়। আমার কানের মধ্যে তখন সে পৈশাচিক চিৎকার আর শশাঙ্ক নামের সেই আর্তনাদ বাজছিল। আমি দরজার উপাস থেকে শুনতে পাচ্ছিলাম সে ঘরের ভেতরে আছাড়ি পিছাড়ি খাচ্ছে। দরজার উপরে রীতিমতো নখের আঁচড়ের শব্দ, ভারী কিছু একটা দিয়ে আঘাত করার শব্দ। আমি 2 কানে হাত চাপা দিয়ে বসে রইলাম। আমার মনে হচ্ছিল সেই রাতটা আর কখনো শেষ হবে না। এতটুকু বলেই রামকৃষ্ণ বাবু থেমে গেলেন। তার কপালের ঘাম যেন বয়ে যাচ্ছে। পলাশ দেখল তার দাদুর চোখ দুটো শূন্য, দৃষ্টিহীন। তিনি যেন এখনো সেই লাশ ঘরের বাইরে সে ঝড় বৃষ্টির রাতে বসে আছেন। পলাশের সমস্ত শরীর ঠান্ডা হয়ে গেল। সে বুঝতে পারল গল্প শেষ হয়নি, আসল অধ্যায়টা এখনো বাকি আছে। এরপর যা হলো তা ছিল আরো বেশি ভয়ঙ্কর, আরো বেশি হিংস্রতা। শব্দ নয়, এবার ভেতর থেকে ভেসে আসতে লাগলো এক চাপা কান্নার কণ্ঠস্বর। রামকৃষ্ণ বাবু বলতে শুরু করলেন, সেই কান্নার মধ্যে কোনো ক্রোধ ছিল না, ছিল বুক ভরা কষ্ট, অন্তহীন যন্ত্রণা।
যেন কোনো মা তার হারানো সন্তানকে খুঁজছে বা কোনো প্রেমিকা তার মৃত প্রেমিকের জন্য বিলাপ করছে। সেই করুণ সুর আমার বুকের ভেতরটা দুমড়ে মুচড়ে দিচ্ছিল। ভয় ভয় আমার ভেতরে একরকম ভয় এবং একই সাথে এক ধরনের মায়া কাজ করতে শুরু করলো। কে এই কামিনী? কিসের তার কষ্ট? কান্না চলতে থাকলো ঘন্টার পর ঘন্টা। এক সময় কান্না থেমে গেল, শুরু হলো সুরের গুঞ্জন, যেন মা তার শিশুকে ঘুম পাড়াচ্ছে। সেই সুরটা এতটাই বিষণ্ণ ছিল দাদু ভাই, বাইরের ঝড়ের শব্দ চেয়ে আরো বেশি ভয়ঙ্কর ছিল। আমি আমার কান বন্ধ করে বসেছিলাম, ভাবছিলাম সেই শব্দ চলে যাবে, কিন্তু আমি বুঝতে পারছিলাম সেই শব্দ আমার ভেতরে চলে এসেছে। ধীরে ধীরে রাতের অন্ধকার কেটে যেতে লাগলো। পূর্ব আকাশে দেখা দিল ভোরের আলো, প্রথম আলো। ঝড়ের তীব্রতা কমে এসে গুড়ি গুড়ি বৃষ্টিতে পরিণত হয়েছে। হাসপাতালের চত্বর থেকে ভোরের পাখিরা কিচির মিচিরের ভেসে আসলো। পৃথিবীর নিয়ম অনুযায়ী একটা নতুন দিন শুরু করলো, কিন্তু আমার জন্য যেন সেই রাতটা শেষ হয়নি কখনো। আমি জানতাম আমাকে উঠতেই হবে। ইন্সপেক্টর সাহেব রিপোর্ট নিতে আসবেন, ভেতরে ঘরটা কি অবস্থা সেটাও আমাকে সামলাতে হবে, কিন্তু কোনো সাহস আমি পাচ্ছিলাম না। দরজা আবার কিভাবে খুলবো? ভেতরে কি অপেক্ষা করছে তার জন্য? আমার পা দুটো রীতিমতো শীষ দিয়ে তৈরি, 1 ইঞ্চি নড়ার ক্ষমতা নেই। আমি মনে মনে সমস্ত দেব দেবীকে ডাকতে লাগলাম, সাহস সঞ্চার করে চেষ্টা করতে লাগলাম, কিন্তু নিজেকে বোঝালাম আমি রামকৃষ্ণ দাস, আমি ডোম, আমার কোনো ভয় নেই, ভয় পেলে চলবে না। কথাগুলো আমি নিজেই নিজেকে শোনাচ্ছিলাম, কিন্তু কেন যেন বিশ্বাস করতে পারছিলাম না। 40 বছরের অভিজ্ঞতা, তার সমস্ত সাহস দম্ভ এক রাতের মধ্যেই চুরমার হয়ে গেছে। অবশেষে যখন হাসপাতালে অন্য কর্মীরা আসতে শুরু করলো, তাদের গলার আওয়াজ পেয়ে আমি মোটামুটি জোর করে উঠে দাঁড়ালাম। আমার সারা শরীর রীতিমতো ব্যথায় টনটন করছিল। আমি টলতে টলতে দরজার কাছে গেলাম। আমার হাত থরথর করে কাঁপছে। সিটকিনিটা নামানোর জন্য চেষ্টা করছিলাম এবং নিজের মৃত্যুর কূপের দরজা খুঁজে এমনটা মনে হচ্ছিল। দরজায় গ্যাঁচ গ্যাঁচ করে শব্দ হলো এবং খুলে গেল। আমার এক পা করে ভেতরে প্রবেশ করলাম, আর চোখ দুটো রীতিমতো ঘরের ভেতরের জরির করছে। ভেতরের দৃশ্যটা ছিল অদ্ভুত। ঘরের বেজেতে বেজে জায়গায় জায়গায় জল জমে আছে, তার ছুঁড়ে ফেলা আছে, যন্ত্রপাতিগুলো ছড়িয়ে ছিটিয়ে আছে। কয়েকটা কাঁচের বোতল রীতিমতো টুকরো টুকরো হয়ে গেছে। কিন্তু টেবিলটার দিকে তাকিয়ে আমি স্তব্ধ হয়ে গেলাম। কামিনী দেবীর দেহটা ঠিক আগের মতোই টেবিলের উপর শুয়ে আছে, একেবারে শান্ত নিথর। তার বুকের ছেঁড়া পাঁজরগুলো খোলা, কিন্তু ভেতরে সে ভয়ঙ্কর দৃশ্যটা নেই। কোনো পাক শেওলা, সেই শ্যাওলা শামুক, জবা ফুল কিছুই নেই। তার জায়গায় রয়েছে মানুষের স্বাভাবিক অঙ্গ প্রত্যঙ্গ, সবকিছু ঠিকঠাক যেমনটা থাকার কথা, যেন গত রাতে অস্বাভাবিক কিছুই ঘটেনি। আমার মাথা ঘুরে গেল। তাহলে কি সবকিছু মনোভ্রম ছিল? ঝড় রাতের অন্ধকারে উল্টাপাল্টা দেখেছি, আমার মতিভ্রম হয়েছিল। তার মানে কি আমি পাগল হয়ে যাচ্ছি? নিজের বোনকে আমি আর বিশ্বাস করতে পারছিলাম না। এই অনুভূতিটা ছিল আগের রাতের ভয়ঙ্কর অভিজ্ঞতা থেকে আরো বেশি ভয়ঙ্কর। আমি টলতে টলতে টেবিলের কাছে গেলাম। যদি সবটাই মনের ভুল হবে, তাহলে ঘরের এই লন্ডভন্ড অবস্থা কেন হলো? আমার কপালে কাটা দাগটাই বা আসলো কি করে? আমি যখন এসব ভাবছি ঠিক তখনই আমার চোখ পড়লো কামিনী দেবীর হাতের দিকে। তার ডান হাতের মুঠিটা শক্ত করে বাঁধা, আর সেই মুঠোর ভেতর থেকে বেরিয়ে আছে কালো হয়ে যাওয়া একটা পাপড়ি, একটা পোড়া পাপড়ি। আমার আর বুঝতে বাকি রইল না কি হচ্ছে। আমি চিনতে পারলাম এটা একটা জবা ফুলের পোড়া পাপড়ি। আমার বুকের ভেতরটা ধক করে উঠল। না, তাহলে কিছুই মনের ভুল ছিল না, সবটাই সত্যি ছিল। প্রতিটা ঘটনা সত্যি ছিল। সে তার অস্তিত্বের প্রমাণ রেখে গেছে। আমি আর এক মুহূর্তে সময় নষ্ট করলাম না। আমি জানালাম ইন্সপেক্টর আসার আগে তাকে সমস্ত স্বাভাবিক করতে হবে। তিনি পাগলের মতো কাজ লেগে গেলেন। ভাঙা কাজ পরিষ্কার করলেন, যন্ত্রপাতি গুছিয়ে রাখলেন, তারপর কাপা হাতে পোস্টমর্টমে বাকি কাজটুকু শেষ করলেন। আর তার প্রতি মুহূর্তে যেন কাটছিল রীতিমতো চরম আতঙ্কে।
বারবার মনে হচ্ছিল এই বুঝি লাশটা আবারও নড়ে উঠবে, আবারও কথা বলে উঠবে, কিন্তু কিছুই হলো না, একদমই শান্ত ছিল। আমি কোনো মতে রিপোর্টটা তৈরি করলাম, মৃত্যুর কারণ লিখে ফেললাম, জলেটুকু শ্বাসরোধ, বিশেষ মন্তব্যের জায়গায় লিখলাম শরীরে কোনো বাহ্যিক ক্ষতি পাওয়া যায়নি বা কোনো চিহ্ন পাওয়া যায়নি। নিজের সইটা করার সময় আমার বুকের হাতটা এতটাই কাঁপছিল যে একবারও চেষ্টা করার পরেও, মানে মোটামুটি কয়েকবার চেষ্টা করেছে সইটা করার জন্য। কিছুক্ষণ পরেই ইন্সপেক্টর সাহেব এলেন এবং আমার মুখ ফ্যাকাশে দেখে তিনি বললেন, কি ব্যাপার বড় বাবু, আপনার শরীর ঠিক আছে তো? দেখে বলেছে সারা রাত ঘুমাননি। আমি তখন কোনো মতো ভাঙা ভাঙা কণ্ঠে বললাম, না স্যার, ওই ঝড়ের চুল কারেন্ট ছিল না তো, তাই কাজ শেষ করতে একটু দেরি হয়ে গেল আর কি। ইন্সপেক্টর রিপোর্টটা নিয়ে আর কোনো প্রশ্ন না করে লাশটা ছাড়ানোর ব্যবস্থা করে চলে গেলেন। কিছুক্ষণ পর চৌধুরী বাড়ির লোকেরা এসে কামিনী দেবীর দেহটা নিয়ে গেল। যখন তারা লাশটা নিয়ে চলে যাচ্ছিল না, তখন শেষবারের মতো আমার চোখে পড়ল কামিনী দেবীর শান্ত সুন্দর মুখটার থেকে। আমার মনে হলো ঠোঁটের কোণে সেই হাসিটা যেন বলছে, আমাদের আবারও দেখা হবে। সেই ঘটনার পর আমার জীবনটা আগের মতো রইল না। আমি লাশ করে কাজটা ছাড়তে পারিনি, কারণ পেট তো চালাতে হবে, কিন্তু আমি আর কখনো রাত্রিবেলা একা কাজ করতাম না। দিনের বেলাতেও আমার কাজ ছমছম করতো, প্রায় মনে হতো পেছনে কেউ দাঁড়িয়ে আছে, প্রায় আমাকে ডাকি। আমার মনের ভেতরে শুধু একটা প্রশ্ন দানা বেঁধেছিল, কে এই শশাঙ্ক? কামিনী দেবী কেন তাকে খুঁজছিল? এই প্রশ্নের উত্তর না পাওয়া পর্যন্ত আমি শান্ত হতে পারছিলাম না। আমি লুকিয়ে লুকিয়ে চৌধুরী বাড়ির ব্যাপারে খোঁজ খবর নিতে শুরু করলাম। অবশেষে অনেক চেষ্টার পর চৌধুরী বাড়ির এক পুরনো বাড়ির কাছ থেকে আসল ঘটনা জানতে পারলাম। বলতো দাদু ভাই, শশাঙ্ক ছিল চৌধুরী বাড়ির ছোট্ট তরফের ছেলে। সম্পর্কে সে কামিনী দেবীর স্বামীর খুড়তুতো ভাই। সে ছিল কবি মনের মানুষ, গান বাজনা করত। কামিনীর সাথে তার একটা ভালোবাসার সম্পর্ক করে উঠেছিল। তারা দুজন দুজনকে ছাড়া কিছুই যেন ভাবতে পারত না। কিন্তু তাদের এই গোপন সম্পর্কের কথা একদিন জানাজানি হয়ে যায়। কামিনীর স্বামী শ্বশুর বাড়ির লোকেরা ছিল সাংঘাতিক অত্যাচারী। তারা এই সম্পর্কটা মেনে নিতে পারেনি। সে বর্ষার রাতে তারা শশাঙ্ককে বাড়ি থেকে রীতিমতো ডেকে নিয়ে যায়। পুকুর পাড়ে তাকে প্রচন্ড পরিমাণে মারধর করে এবং পুকুরের জলে ডুবিয়ে মেরে ফেলে। তারপর তারা জীবন্ত কামিনীকে জোর করে সে পুকুরের জলে ডুবিয়ে মারে। কামিনী দেবীর শেষ আর্তনাদ সে ঝড় বৃষ্টির রাতে হারিয়ে গিয়েছিল। তারা গোটা ঘটনাকে আত্মহত্যা বলে চালিয়ে দেওয়ার চেষ্টা করেছিল। সবটা শোনার পর আমার যেন হৃদয়টা পাথরের মতো হয়ে গেল। আমি বুঝতে পারলাম কামিনী দেবী এতটা কষ্ট, এতটা ক্রোধের কারণটা কি। তার অতৃপ্ত আত্মা, তার ভালোবাসা তার খুনিদের খুঁজে বেড়াচ্ছে। আমি সেদিন ঈশ্বরের কাছে হাত জোর করে কামিনীর আত্মার শান্তির জন্য কামনা করেছিলাম, অনেক প্রার্থনা করেছিলাম। গল্পটা শেষ করে রামকৃষ্ণ বাবু চুপ করে রইলেন। তার চোখ দিয়ে জল গড়িয়ে পড়ছে। হারিকেনের তেল প্রায় শেষ, শিখাটা নিভু নিভু হয়ে জ্বলছে। পলাশ স্তব্ধ হয়ে বসে আছে, তার পুরো শরীর অসাড় হয়ে আছে। তার দাদুর জীবনে এত বড় ভয়ঙ্কর কষ্টের ইতিহাস সে আজ প্রথম জানল। রামকৃষ্ণ বাবু তার চোখ মুছে পলাশের দিকে তাকিয়ে বললেন, এত বছর এই ঘটনাটা আমি আমার বুকের ভেতরে চেপে রেখেছিলাম রে দাদু ভাই। তোর ঠাকুমাকে বলিনি জানিস, আজ তোকে বললাম, কারণ আমার সময় হয়ে এসেছে। আর কয়দিন বা বাঁচবো। আর কেন যেন ওই কয়দিন ধরে ওই সে ফুলের গন্ধটা পাচ্ছি জানিস। রাতের বেলা আমার ঘরের জানালার বাইরে একটা উপরে শব্দ শুনতে পায়। কে জানে সে হয়তো আবার ফিরে এসেছে। আমার আর ভয় করে না। আমার মনে হয় সে শুধু গল্পটা কাউকে শোনাতে চেয়েছিল। আমি চলে গেলে আর কাউকে জানাতে পারবে না। কথাটা শেষ হওয়ার সাথে সাথে একটা দমকা বাতাস এসে হারিকেনটা নিভিয়ে দিল। ঘরটা ডুবে গেল নিকশ কালো অন্ধকারে। আর সেই অন্ধকারের মধ্যে সেই কবরখানার মতো নিস্তব্ধতায় রামকৃষ্ণ বাবু আর পলাশ দুজনেই একসাথে শুনতে পেল সেই শব্দটা। তাদের ঠিক পেছনের কোণা থেকে ভেসে আসছে এক মেয়ের চাপা কান্নার শব্দ।
ফুপিয়ে ফুপিয়ে কান্নার শব্দ, আর তার সাথে সারা ঘরে ছড়িয়ে পড়েছে তীব্র বৃষ্টি ফুলের গন্ধ। পলাশ অনুভব করলো তার ঘাড়ে এসে পড়েছে বরফ শীতল নিঃশ্বাস। আর অতীতে নেই, এখন তাদের সাথে সেই কামিনী দেবী এসেছে বর্তমানে। প্রিয় জেফরি ভাই, এটাই ছিল আমার ঘটনাটি ভালো লাগলে পড়ে শোনাবেন আপনার সুমধুর কণ্ঠে। এখনকার মতো বিদায় নিচ্ছি আমি ফিরোজ খান। আর একটি নতুন ঘটনা আপনার জন্য কালেক্ট করেছি ব্ল্যাক ম্যাজিকের, খুব দ্রুতই শেয়ার করে দেব। আজকের ঘটনাটা খুব দ্রুত শেয়ার করে দেবেন ভাইয়া। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আমি ফিরোজ খান বলছিলাম বীরপুর থেকে, আপনার অনেক বড় ফ্যান। ওয়ালাইকুম আসসালাম। হোয়াট এ বিউটিফুল স্টোরি। স্টোরিটা কিন্তু অসাধারণ ছিল বলতেই হবে, এবং মনে হচ্ছিল যেন চোখের সামনেই ঘটনাটা ঘটছে। অসাধারণ ঘটনার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ প্রিয় ভাই। আপনাকে অনেক অনেক অভিবাদন জানাতে চাই, এবং আমি খুবই আনন্দিত যে আপনার কাছ থেকে পুরো ঘটনাটা আমরা শুনতে পারলাম। থ্যাংক ইউ ভেরি মাচ আমাদের প্রিয় ফিরোজ ভাই। আপনার পরবর্তী ঘটনার অপেক্ষায় থাকলাম। আশা রাখি যে পরবর্তী ঘটনা অনেক সুন্দর হবে, এবং আপনাকে অনেক অভিবাদন জানাচ্ছি। থ্যাংক ইউ ভেরি মাচ। সো আমি আর দেরি করবো না, আমি এখন যেটা করতে চাই সেটা হচ্ছে আমরা সরাসরি চলে যাচ্ছি আমাদের পরবর্তী ঘটনায়। অ্যান্ড ফিরোজ ভাই, আপনার পরবর্তী ব্ল্যাক ম্যাজিকের স্টোরিটা দ্রুত পাঠিয়ে দেন ভাই। সো আর কথা না বলে চলে যাই আমাদের পরবর্তী ঘটনায়। যেভাবে লেখা আছে সেভাবেই পড়ছি। তিনি লিখেছেন, আসসালামু আলাইকুম জফরি ভাই, আশা নয় বিশ্বাস করি আপনি অনেক ভালো আছেন। আর ভৌতিকতার পুরো লিসনার্সগণ, আপনারাও কেমন আছেন? আশা করি আপনারাও অনেক ভালো আছেন। আমিও অনেক ভালো আছি। আপনাদের ভালোবাসা এবং দোয়ায় আজ অনেক দিন পর, প্রায় 3.5 মাস পর আবার আপনাদের মাঝে আসতে পেরে বেশ ভালো লাগছে। আর আমি একজন প্রবাসী, আর আপনারা তো জানেন একজন প্রবাসী চাইলেই সবসময় বের হতে পারে না। তো চলুন আর কথা না বলে আমার ঠিকানা দিয়ে ঘটনায় চলে যাই। জফরি ভাই, আমার নাম মোহাম্মদ তারেক। আমার বাড়ি সিরাজগঞ্জ, গাজীপুর মনসুরনগর ইউনিয়নের কোন একটি গ্রামে। আর আমি একজন সৌদির প্রবাসী। ভাইয়া, আমি আজকে নিয়ে এসেছি ভয়ঙ্কর বটগাছ নামক একটি ঘটনা। আর আজকের ঘটনাটা বেশি বড় করবো না, তো চলুন আর কথা না বাড়িয়ে ঘটনায় চলে যাই। ভাইয়া, ঘটনাটা বোঝার সুবিধার্থে আমি লুৎফর মুন্সি ভাষায় বলছি। আমার নাম লুৎফর মুন্সি। আমি কামরূপ কামাখ্যা থেকে তান্ত্রিক বিদ্যা অর্জন করে দেশে আসার বেশ কয়েকদিনের পরে আর লোক আমার কাছে আসে। সে আমার বাড়ির সামনে এসে আমার নাম ধরে ডাকতে থাকে, লুৎফর মুন্সি, আপনি বাড়িতে আছেন? বাড়িতে থাকলে একবার বেরিয়ে আসুন না। আমিও আমার গ্রাম খুব বড় ধরনের বিপদে আছি, আপনি একটু বাইরে আসুন না লুৎফর মুন্সি। তখন আমি তার ডাক শুনে ঘরের বাইরে আসি। বাইরে এসে তাকে আমি আমার ঘরের বারান্দায় নিয়ে বসাই, আর তাকে বলি, কে আপনি? আর আপনি গ্রামে কি বিপদ হয়েছে বলুন তো? তখন সে লোকটা বলে উঠলো, হুজুর, আমার নাম হাসান, আর আমার গ্রামের নাম বরতলা। আমাদের গ্রামের মাঝে বিশাল একটা বটগাছ আছে, সেই কারণেই আমাদের গ্রামের নাম বরতলা। আর আমাদের বাবা, দাদা আর আমার 14 পুরুষ এই গ্রামে বড় হয়েছে, এবং এই গ্রামে তাদের জীবন কাটিয়েছে। আমি আমার দাদার মুখে শুনেছিলাম এই গ্রামে নাকি অনেক আগে খারাপ তান্ত্রিকরা বসবাস করত। সেই তান্ত্রিকরা ছিল খুব খারাপ, সে নাকি বাচ্চা পড়ে দিত, আর সেই বাচ্চাদের আত্মাগুলো ওই বটগাছের মাঝে বন্দি করে রাখতো। একদিন নাকি আলী নামক এক হুজুর এসে সেই তান্ত্রিককে মেরে বট গাছের মাঝে বন্দি করে দেয়। তারপর থেকে এই গ্রামের সুখ শান্তি একেবারে উঠে যায়। এভাবে আমার দাদা এবং বাবার জীবন কাটিয়ে দেয়। এই গ্রামে এখন ছোট থেকে ছোট গ্রামে বড় হয়েছি, এবং অলৌকিক কিছু শুনিনি কিন্তু হুজুর। এই বলে লোকটি অঝরে কান্নাকাটি শুরু করলো। আমি তাকে সান্ত্বনা দিয়ে বললাম,
আহা, কি হয়েছে আমাকে বলুন না, না বলে আমি কিভাবে বুঝে বলুন তো। হ্যাঁ, তখন সে লোকটি কান্না মুছে আবার বলতে লাগলো, হুজুর, একদিন হঠাৎ করে আমরা সবাই দেখতে পাই ওই বট গাছের নিচে একটা মাথাবিহীন পাঁঠা পড়ে আছে, আর বট গাছের চারিপাশে সিঁদুর ছিটানো, বট গাছের গুঁড়োতে হাজার হাজার লাল সুতা যেন বাঁধা। তারপর থেকে আমাদের গ্রামে এক এক করে বাচ্চা মারা যেতে লাগে। এটা দেখে আমরা গ্রামের মানুষজন মিলে একটা হুজুরের কাছে যাই। হুজুরের কাছে গিয়ে গ্রামের সব কথা খুলে বলি। তখন হুজুর বলে উঠলেন, হাসান ভাই, আপনি টেনশন করবেন না, আমি আপনার সাথে আপনার গ্রামে যাব। এই বলে হুজুরটি আমার সাথে আমার গ্রামের বাড়িতে আসতে লাগলো। আমাদের গ্রামে প্রবেশ করার সময় হুজুর রীতিমতো থেমে যায় আর ভয়ঙ্কর দৃষ্টিতে সামনের দিকে তাকালো। তখন আমি তাকে জিজ্ঞেস করলাম, আরে কি হলো হুজুর, আপনি এমন কেন করছেন? তখন হুজুরটি বলে উঠলো, আমি কাজটা করতে পারবো না, আপনি বরঞ্চ কোনো ভালো তান্ত্রিককে দেখেন কেমন। আর বলল, এটা কোনো সাধারণ হুজুর করতে পারবে না, আপনি কোনো তান্ত্রিককে নিয়ে আসুন, যান। এই বলে হুজুর ঠিক গ্রামের বাইরে থেকে চলে যায়, আর আমিও চলে যাই গ্রামে। আর গিয়ে গ্রামের সবাইকে পুরো ঘটনাটা করে বলি। তখন সবাই এইটা শুনে বেশ চিন্তিত হয়ে যায়। তখন গ্রামের একজন বলে উঠলো, ভাইরা, আমি একজন হুজুরকে চিনি, যে একজন ইমানদার হুজুর, আবার একজন ভালো শক্তিশালী তান্ত্রিক, কিন্তু আমি শুধু তার নামটাই জানি, তার বাড়ি কোথায় সেটা জানি না। তখন আরেকজন বলে উঠলো, আরে ভাই, আপনি তার নামটাই বলেন না, তারপরে দেখা যাবে না তাকে খুঁজে পাওয়া যায় কিনা। তখন সেই লোকটি বলতে লাগলো, তার নাম হলো লুৎফর মুন্সি, এই দেখেন আপনারা তাকে খুঁজে পান কিনা। তখন গ্রামের সবাই মিলে ঠিক করে যেন আমি আপনার ঠিকানাটা খুঁজে বের করি হুজুর। তারপর থেকে আমি আপনার ঠিকানাটা খুঁজে বের করি, আর 14 দিন হয়ে গেল হুজুর, আপনাকে খুঁজে বের করেছি। এর মাঝে আমি একবারের জন্য গ্রামে যাইনি, জানি না এখন গ্রামের কি অবস্থা। এই বলে লোকটি আবারও কান্নাকাটি করতে লাগলো। আমি তাকে নানান ভাবে সান্ত্বনা দিলাম। তাকে কান্না থামিয়ে আমি তাকে বললাম, হাসান ভাই, আপনি একটু শান্ত হয়ে বসুন, আমি একটু ঘর থেকে আসছি কেমন। এই বলে আমি ঘর থেকে আমার জোড়া নিয়ে বাইরে বেরিয়ে পড়ি। তাকে নিয়ে তার গ্রামের দিকে রওনা হলাম। এই সময় চলতে চলতে তাদের গ্রামের প্রবেশ দ্বারের সামনে গিয়ে পৌঁছায়। তখন আমি দেখতে পাই আমার দিকে একটা কালো ধোঁয়া কুণ্ডল পাকিয়ে ধেয়ে আসছে, একটা পিশাচ। তখন আমি দেরি না করে সাথে সাথে আমার শরীরটা বন্ধ করে ফেলি। তখন আমি শুনতে পাই ভাঙা ভাঙা কর্কশ কণ্ঠে, পিশাচ কণ্ঠে বলে উঠছে, কে তুই, কে তুই, এখানে কি দরকার তোর, তুই চলে যা, না হলে মারা পড়বি। তখন আমি বলে উঠলাম, থাম রে থাম, এবার একসাথে এত প্রশ্ন করলে তো উত্তর দিতে পারবো কেমনে। আর শোন, আমি লুৎফর মুন্সি, আমি এই গ্রামটাকে বাঁচাতে এসেছি, আর তুই যদি পারিস তাহলে আমাকে মেরে দেখাস। এইটা শুনে সে পিশাচটি গড় করিয়ে বলে উঠল, আমি না রে, আমি তোকে মারবো না, আমার প্রভু মারবে। এই বলে কালো ধোঁয়ার সাথে মিলিয়ে গেল। আর তখন আমি আর দেরি না করে চলে যাই সেই গ্রামের ভেতরে। গ্রামটার ভেতরে গিয়ে আমি দেখতে পাই গ্রামটার মাঝখানটায় বিশাল এক বট গাছ দাঁড়ানো আছে, আর সেই বট গাছটাতে হাজার হাজার বাদুড় বসে আছে। আমি এখান থেকে অনুভব করতে পারছিলাম সেই বট গাছ আমাকে ডাকছে, তার দিকে ডাকছে। আমি যেন একেবারে হতভম্ব হয়ে মন্ত্রমুগ্ধর মতো মোহিত হয়ে পড়েছিলাম। তখনই বট গাছটার প্রতি তখন আমার হাসান ভাই ধাক্কা দিয়ে বলে উঠল, হুজুর, আপনার কি হয়েছে? আমি আপনাকে অনেকক্ষণ ধরে দেখছি, আপনি চুপচাপ আছেন, আপনি কখন থেকে ডাকছি, আপনি কোনো কথা বলছেন না। তখন আমি বললাম, না না, কিছু হয়নি, আমি আসলে গাছটা দেখছিলাম আর কি, তাই একটু অন্যমনস্ক হয়ে গেছিলাম। তো চল আর দেরি না করি। প্রায় সন্ধ্যা কোণে আসলো। তখন হাসান ভাই আমাকে নিয়ে চলে যেতে লাগলো। আমি গ্রামের মাটির সরু রাস্তা ধরে যাই। চারিপাশটা রীতিমতো ভালো মতো পরখ করছিলাম, কিন্তু আমি দেখতে পাই গ্রামে কোনো মানুষজন দেখা যাচ্ছে না। তখন আমি হাসান ভাইকে বললাম, হাসান ভাই, আমরা জিনিস লক্ষ্য করলাম, আপনাদের গ্রামের মানুষজন সব কোথায় চলে গিয়েছে বলুন তো। তখন হাসান ভাই আমাকে বলল, না না হুজুর, গ্রামের মানুষ আছে, কিন্তু এখন কেউ সন্ধ্যার পর বের হয় না। তখন আমি আর কিছু না বলে হাসান ভাইয়ের সাথে হাঁটতে লাগলাম।
কিছুক্ষণ হাঁটার পর হাসান ভাই বলে উঠল, হুজুর এটা আমার বাড়ি, আজ থেকে আপনার যত দিন দরকার এই গ্রামে ততদিন আমার বাড়িতে থাকবেন। তখন আমি হাসান ভাইয়ের কথা শুনে সামনের দিকে তাকাই এবং দেখি 2 তলা বিশিষ্ট একটা বাড়ি। তখন আমি হাসান ভাইকে বললাম, হাসান ভাই আপনি তো বড় লোক, অনেক বড় লোক, তা তো কখনো বলেননি আমাকে। তখন হাসান ভাই বলে উঠলো, হুজুর আপনি আগে ভিতরে চলেন, তারপরে আমি আপনাকে সব বলছি। এটা শুনে আমি হাসানের ভয়ের সাথে সাথে বাড়ির ভেতরে চলে যাই। বাড়ির ভেতরে গিয়ে হাসান ভাই বলতে লাগলো, ফারজানা, ও ফারজানা, কোথায় তুমি? দেখো আমি কাকে নিয়ে এসেছি। তখন আমি দেখতে পাই 12 থেকে 14 বছর একটা মেয়ে বের হয়ে আসছে, তাও আবার খুঁড়িয়ে খুঁড়িয়ে। তখন আমি তাকে দেখে হাসান ভাইকে বললাম, হাসান ভাই এই মেয়েটিকে, আর ওর কি হয়েছে? তখন হাসান ভাই বলল, হুজুর ও আমার একমাত্র মেয়ে, আরো খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটে, কারণ ওর মা একদিন সন্ধ্যাবেলা বট গাছটার গাছ দেখতে মতো বাড়ি ফেরার সময় ওই বট গাছের রাক্ষসটা ওদের উপরে হামলা করে দেয়। সেই হামলায় ওর মা মারা যায় আর ওর পাটা ভেঙে যায়। তারপর থেকে তো কিভাবে হাঁটে হুজুর। এই বলে হাসান ভাই রীতিমতো কান্নায় ভেঙে পড়ল। তখন আমি কি বলবো ভেবে পাচ্ছিলাম না, তাই কথা ঘোরানোর জন্য আমি হাসান ভাইকে বললাম, হাসান ভাই এবার বলেন আপনি তো বড় লোক কিভাবে? তখন হাসান ভাই কান্না থামিয়ে বলতে লাগলো, আজ আজ আমি কিছুই লুকাবো না হুজুর, আমি আসলে সত্যি কথা বলবো। কিভাবে লুকাবো বলুন? আর কিভাবে বা গ্রামে এত বড় ভয়ঙ্কর বিপদ নেমে এলো হুজুর? এই বলে হাসান মিয়া 1 গ্লাস পানি পান করতে লাগলো আর বলতে শুরু করলো, আজ থেকে প্রায় 1 বছর আগের কথা। আমার কিছু ছিল না, আমি সাধারণ একজন মানুষ ছিলাম, তাই দিনে না দিন খেতাম। আমি মানুষের বাড়ি বাড়ি কাজ করতাম, কিন্তু এইটা আমার বউ দেখতে পারতো না। সারাদিন আমার সাথে ঝগড়া লেগেই থাকতো। এইভাবে আমার দিনকাল কাটতে লাগে হুজুর। কিন্তু একদিন এক তান্ত্রিক আসে আমাদের গ্রামে। সে এসে আমাদের গ্রামের সেই বটগাছের নিচে দাঁড়ায় আর সেখানে আস্তানা লাগায় আর মানুষের জন্য উপকার করতে থাকে। তার দ্বারাই গ্রামের অনেক মানুষ উপকৃত হয়েছে, কিন্তু আমার বেলায় সেটা একদম ভিন্ন ছিল। এই বলে হাসান সাহেব থেমে যায় আর কান্না করতে থাকে। তখন আমি তাকে বললাম, তারপর কি হয়েছে হাসান ভাই, আগে সেটা বলেন, এখন কান্না করার সময় না। তখন হাসান ভাই বলতে লাগলো, তারপর কি হয়েছে হুজুর আমি আমার মেয়ের সামনে বলতে পারবো না হুজুর। এইটা বলে হাসান সাহেব তার মেয়েকে তার ঘরে চলে যেতে পারে। মেয়েটাও কোন রকম মন না চাইতো তার ঘরের দিকে চলে গেল। তারপর হাসান সাহেব আবার বলতে লাগলো, হুজুর তারপর একদিন আমি একটা কাজ করতে রাতের বেলা বাড়ি ফিরছিলাম, আর ওই রাস্তা দিয়ে যখন আমি যাচ্ছিলাম তখন দেখি তান্ত্রিক বটগাছটার নিচে পুজো করছে আর তার সামনে একটা বাচ্চা ছেলেকে রেখেছে, এমন ভাবে রেখেছে যে দেখে বোঝা যায় তাকে বলি দিবে। তখন আমি এটা দেখে ওখানে একটা ঝুপড়ির আড়াল থেকে লুকিয়ে পড়ি দেখার জন্য যে তান্ত্রিক কি করে। আমি দেখি তান্ত্রিকটা পুজো শেষ করে তার হাতে একটা রামদা উঠিয়ে সে ছেলেটির গলা বরাবর তাক করে এবং সেই রামদাটা চালাবে ঠিক তখনই আমি আড়াল থেকে বের হয়ে তার পিছন পিছন ঝাপটে ধরি। আর একটা আঁচড়ে রীতিমতো তান্ত্রিকটা প্রচন্ড পরিমাণে ভয় পেয়ে যায় আর বলে ওঠে, কে কে তুই? আবার ধরে রেখেছিস, ছাড় বলছি। তখন আমি বলে উঠলাম, না আমি তোকে ছাড়বো না, তুই মানুষের ভালোর নামে যা যা করছিস আমি সবাইকে বলে দিব। তখন সে তান্ত্রিকটা বলে উঠলো, ছেড়ে দে আমায়, তার তোর বিনিময় তুই যা চাবি সব পাবি, সোনা দানা হীরা জহরত পয়সা সব পাবি, যা চাবি সব পাবি। হুজুর বিশ্বাস করেন তখন আমি লোভে পড়ে গিয়েছিলাম তান্ত্রিকের কথা শুনে। তখন আমি তান্ত্রিককে বলে উঠলাম, তুই যে আমাকে দিবি তার প্রমাণ আছে? তখন তান্ত্রিক বলে উঠলো, রে জাদুর পাথর, এই পাথরটা নিয়ে যখন তুই এই গাছের নিচে এসে বলবি প্রভু সবাই সোনা দেন, তখনই তোকে এই গাছ পুরো রীতিমতো স্বর্ণ করে দেবে আর সোনা দেবে তোকে। আর যখন বলবি আমার টাকা দেন, তখন তোকে টাকা দিবে, অনেক অনেক টাকা দিবে, কিন্তু একটা শর্ত আছে। তখন আমি লোভে পড়ে বলে উঠলাম, কি শর্ত বল? আমি সব শর্তে রাজি আছি। তখন সে তান্ত্রিক বলতে লাগলো, তুই যে কয়বার টাকা সোনা দানা চাইবি তখন এই গ্রাম থেকে একটা মানুষ বা পশু বা তার কাছে ভোগ দিতে হবে।
তখন আমি লোভে পড়ে যাই আর সাথে সাথে রাজি হয়ে যায়, আর তান্ত্রিকের ছেলেটিকে বলি দিয়ে গাছটার চারপাশে সুতা বেঁধে রেখে দিয়ে চলে যায়। তারপর থেকে আমি ধীরে ধীরে বড়লোক হয়ে পড়ে, আর এই গ্রামের এক একটা মানুষ মারা যায়। কিন্তু একদিন আমি যখন গাছটার কাছ থেকে টাকা নিয়ে বাড়ি ফিরছিলাম, তখনই আমার বউ এবং মেয়ে বাজারে গিয়ে, আর হুজুর সেই দিনে আমার বউ মারা যায় অপঘাতে, আর আমার মেয়ে এরকম হয়ে যায়। হুজুর বিশ্বাস করুন, সেদিন আমার ভুল আমি বুঝতে পারি যে আমি কতটা ভয়ঙ্কর ভুল করেছি। আমি মোটেও ঠিক করছি না, সামান্য কিছু টাকা পয়সার জন্য আমি মানুষ খুন করছি হুজুর, বিশ্বাস করুন। তারপর থেকে আমি আর এই কাজটার কাছে আসিনি। কিন্তু এখনো এই গ্রামের মানুষজন মারা যাচ্ছে হুজুর। এখন আপনি কিছুটা করুন হুজুর, ওদেরকে বাঁচান। এটা শুনে আমি নিজের কানকে রীতিমতো বিশ্বাস করতে পারছিলাম না। কি বলছে সে? এটা তো সত্য, আর এটা আমাকে মানতে হবে। তখন আমি তাকে বললাম, আচ্ছা সাহেব, আপনি অনেক বড় ভুল করেছেন, যে ভুলের কোনো ক্ষমা নেই। তারপরেও আমি দেখছি কি করা যায়। আমি আমার বন্ধু জিনদের সাথে কথা বলবো, তার জন্য একটা কামরা লাগবে আমার। তখন হাসান সাহেব আমায় একটা কামরা নিয়ে যায়। তখন আমি তাকে বলি, চলে যান এখান থেকে, আমি দেখছি। আমি বসে পড়ি। আমি স্মরণ করতে লাগে আমার প্রাণপ্রিয় বন্ধু নূরজিনকে। কিন্তু কিছুক্ষণ ডাকার পরেও নূরজিন চলে আসে। আমার কাছে এসে বলতে লাগলো, আসসালামু আলাইকুম লুৎফর বংশী, কেমন আছো? আজকাল তো তোমার আমার কথা মনেই পড়ে না। তখন আমি বললাম, না 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 নূর ভাই, এমনটা কিছু না, আমি দরকার ছাড়া আসলে আপনাকে বিরক্ত করতে চাই না। তখন নূরজিন বলল, আচ্ছা বাদ দাও, এখন বলো কি হয়েছে, আর তুমি এখানে কেন? তখন আমি নূরজিনকে সমস্ত ঘটনা বলে বললাম, আরে জানতে চাই হাসান সাহেব কি করা উচিত, আর এসব কিভাবে বন্ধ করা যাবে। তখন নূরজিন বলতে লাগলো, লুৎফর বংশী, তুমি আমার সময় দাও, আমি দেখছি কি সব করেছে গ্রামে। এই বলে নূরজিন আমার কাছ থেকে বিদায় নিয়ে চলে যায়। আর আমি ওখানে বসে বসে জিকির করতে থাকি আর ভাবতে থাকি মানুষ নিজ স্বার্থে কিভাবে কি করতে থাকে। এসব ভাবতে ভাবতে প্রায় 1 ঘন্টা কেটে যায়। তখনই হাজির হয় আমার সেই নূরজিন। আর নূরজিন এসে বলতে লাগে, লুৎফর বংশী, এখন কোনো চিন্তা নেই, আমি সব শেষ করে দিয়েছি। কিন্তু তখন আমি বললাম, কিন্তু কি নূর ভাই বলুন না। তখন নূরজিন বলতে লাগলো, কিন্তু লুৎফর বংশী, এই হাসান নামক লোকটি তুমি এই গ্রাম থেকে চলে যাওয়ার পর পুরোপুরি মারা যাবে, এটাই তার শাস্তি। আরেকটি কথা লুৎফর বংশী, তুমি যখন চলে যাবে এই গ্রাম থেকে, তখন গ্রামটাকে ভালো করে বন্দি করে যাবে, আর কোনো খারাপ পিশাচ জিন যেন না আসতে পারে এই গ্রামে। এই বলে নূরজিন চলে যায়। আর আমি বেরিয়ে পড়ি রুম থেকে। রুম থেকে বেরিয়ে দেখি ফজরের সময় হয়ে গেছে। তখন আমি হাসান সাহেবকে বলে উঠলাম, হাসান সাহেব চলুন আমরা আগে নামাজ পড়ে আসি। তখন হাসান সাহেবকে নিয়ে চলে যায় নামাজ পড়তে। নামাজ পড়া শেষ করে বলি, হাসান সাহেব আপনি গ্রামের সবাইকে ডেকে নিয়ে আসেন। তখন হাসান সাহেব দেরি না করে সবাইকে ডেকে নিয়ে আসেন। তখন গ্রামবাসীকে আমি বললাম, দেখেন আমি গ্রামের সবকিছু সমাধান করে দিয়েছি, আর তার চেয়ে বড় কথা হাসান ভাই গ্রামের জন্য নিজেকে বলে দিয়েছে, তার কারণে আজ থেকে এই গ্রাম সারা জীবনের জন্য নিরাপদ। এটা শুনে গ্রামের মানুষ বলা বলি করতে লাগলো, আহা রে হাসান ভাই আমাদের জন্য বলে দিয়েছে। আহা, হাসান ভাই কত ভালো মানুষ। তারা তো আর জানে না এই গ্রামের বিপদটাই হাসান ভাই টেনে নিয়ে আসছে। তা যাই হোক, গ্রামবাসীকে আমি বলে উঠলাম, দেখেন আমি যাওয়ার পরে হাসান ভাই মারা যাবে, আর আমি চাই যে আপনারা তার লাশটা ভালোভাবে দাফন করে দিবেন। আর একটি মেয়ে আছে তার, আপনারা তাকে দেখে রাখবেন, নিজের মেয়ের মতো করে আপনারা তাকে পালবেন। তখন গ্রামবাসীরা সবাই কথা দেয় হাসান সাহেবের মেয়েকে তারা নিজের মেয়ে মনে করবে। এবং তারপর আমি আর দেরি না করে গ্রামটাকে ভালো করে বন্ধ করে দিয়ে চলে আসি। এরপরে 2 দিন পর জানতে পারলাম হাসান ভাই মারা গেছে এবং তার লাশটাকেও খুব সহি সালামতে দাফন করা হয়েছে। আর আমি 1 মাস পরে জানতে পারি যে এই গ্রামে আর কোনো সমস্যা হয় আর হবেও না। আসসালামু আলাইকুম জেফরি ভাই, আমি বলছিলাম আজকের ঘটনাটা কিন্তু অনেক বেশি ভয়ঙ্কর হবে না, কৃপি হবে। তো জেফরি ভাই ঘটনা লেখার মধ্যে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমার সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর এই ঘটনা থেকে বুঝতে পারি লোভ কতটা খারাপ জিনিস, লোভ মানুষকে অন্ধ করে দেয়। আর একটা কথাই বলবো,
শ্রোতাদের উদ্দেশ্যে, ভাইরা, আপনারা কখনো লোভে পাড়া দিবেন না। নিজের জীবন বাজি রেখে হলেও জীবনকে জীবনের মতো চলতে দেবেন। এই ঘটনাটা সম্পূর্ণ আমার কল্পনা থেকে লেখা। যদি আমার লেখায় ভুল ত্রুটি হয়, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর কমেন্ট করে জানাতে ভুলবেন না। সালটা 2000 সাল হবে। আমি তখন সদ্য বিশ্ববিদ্যালয় শেষ করে একটা বেসরকারি সংস্থায় যোগ দিয়েছি। কাজের সূত্রে আমার প্রায় মফস্বল বা একটু ভেতরের দিকে গ্রামগুলোতে যেতে হতো। আমাদের কাজ ছিল মূলত গ্রামীণ স্বাস্থ্য এবং স্যানিটেশন নিয়ে সচেতনতা তৈরি করা। সেবার আমাদের প্রজেক্ট পড়ল নদিয়া জেলার এক প্রায় বিচ্ছিন্ন গ্রামে। নাম তার সোনাঝুরি। কলকাতা থেকে বেশ দূরের পথ ছিল। ট্রেন থেকে নেমে বাস, তারপর প্রায় মাইল 2 হেঁটে ভ্যান রিক্সায় চেপে তবেই গ্রামে পৌঁছানো যায়। আমার সাথে ছিল আমার সহকর্মী এবং আমার বন্ধু সমীর। সমীর আমার চেয়ে প্রায় বছর 3 বড়। বেশ আমোদে আর সাহসী গোছের ছেলে। ওর বাড়ি বাঁকুড়ায়, তাই গ্রাম অঞ্চলের পরিবেশ ওর কাছে নতুন কিছু নয়। আমাদের থাকার ব্যবস্থা হয়েছিল গ্রামের এক প্রান্তে এক পুরনো দোতলা বাড়িতে। বাড়িটার মালিক গ্রামের প্রাক্তন পঞ্চায়েত প্রধান, বর্তমানে শহরেই থাকেন। বাড়িটা দেখাশোনা করে এবং মাঝবয়সী কেয়ারটেকার, তার নাম তারকদা। আমরা যেদিন পৌঁছালাম তখন প্রায় বিকেল গড়িয়ে এসেছে। হেমন্তের শেষ, বাতাসে হিমেল আমেজ যেন তৈরি হয়েছে। সূর্য পশ্চিম আকাশে ঢলে পড়েছে আর তার লালচে আভা সোনাঝুরি গ্রামের সবুজ ধান ক্ষেতের উপরে এক মায়াবী পরিবেশের তৈরি করেছে। তারকদা আমাদের দোতলা ঘরের থাকার ব্যবস্থা করে দিলেন। ঘরগুলো বেশ বড় ছিল, কিন্তু আসবাবপত্র বলতে শুধু একটা খাট ছিল, একটা টেবিল আর 2টো চেয়ার। দেওয়ালে চুনকাম পড়ে গেছে। সিলিং এবং মাকড়সার জাল, বোঝা যায় বহুদিন ধরে এদিকে কেউ থাকেনি। রাতে খাওয়ার পর আমি আর সমীর বারান্দায় এসে দাঁড়ালাম। অমাবস্যার কাছাকাছি সময়। চারপাশটা ঘুটে অন্ধকারে ঢাকা। শুধু দূরে কয়েকটা বাড়ি টিমটিমি করে হারিকেনের আলো জ্বলছে। গ্রামের নিস্তব্ধতা শহরের কোলাহল থেকে সম্পূর্ণ আলাদা। ঝিঝি পোকার একটানা ডাক ছাড়া আর কোনো শব্দ নেই। হঠাৎ সুমির আঙ্গুল তুলে দূরের এক অন্ধকারে ঝোপের দিকে দেখালো। ওই দেখো, ওটা কি গাছ রে? আমি ভালো করে তাকিয়ে একটা ঠাহর করতে পারলাম না। শুধু একটা বিশাল ঝাঁকড়া গাছের অবয়ব অন্ধকারে ভূতের মতো করে দাঁড়িয়ে আছে। গাছটার ডালপালা এমন ভাবে ছড়িয়েছে যে দেখে বড় হচ্ছে যেন অসংখ্য হাত বাড়িয়ে কিছুটা ধরতে চাইছে। জানি না তো, তবে গাছটা তো কেমন যেন অদ্ভুত লাগছে রে। আমি বললাম, চল না, কাল সকালে একবার ওদিকটা ঘুরে আসবো। সুমিরের গলায় এক প্রকার উত্তেজনার আভাস। পরদিন সকালে আমাদের গ্রামের স্কুলের একটা মিটিং ছিল। কাজ শেষ হতে হতে দুপুর গড়িয়ে গেল। ফেরার পথে সমীর আবারও গাছটার কথা তুলল। চল আজ বিকেলে গাছটা দেখে আসি। বিকেলে চায়ের পর্বটা সেরে আমরা বেরিয়ে পড়লাম। গ্রামের মিঠো পথ ধরে হাঁটতে হাঁটতে আমরা সেই জায়গাটা দিয়ে গেলাম। যতই উঠছি পরিবেশটা ততই যেন থমথমে হয়ে আসছে। গ্রামে আর 5টা জায়গার মতো এদিকে লোকের আনাগোনা বিশেষ নেই। পথের ধারে আগাছা আর জঙ্গল। অবশেষে আমরা গাছটার সামনে এসে দাঁড়ালাম। কাছে এসে বুঝলাম ওটা একটা বিশাল শেওড়া গাছ। গাছটা যে কত বছরের পুরনো তা বলা মুশকিল। এর মোটা কুড়িটার জায়গায় জায়গায় ফেটে গিয়েছে আর শেকড়ের সাপের মতো করে মাটি আঁকড়ে ধরে দূর পর্যন্ত ছড়িয়ে পড়েছে। ডালপালাগুলো এত ঘন যে দিনের বেলাতেও নিচের অন্ধকার হয়ে গেছে। একটা স্যাঁতস্যাঁতে কেমন যেন গাছ ছমছমে গন্ধ নাকি এসে লাগলো। সুবির গাছটার চারপাশে ঘুরে দেখতে লাগলো। আমি একটু দূরেই দাঁড়িয়েছিলাম। কেন জানি না গাছটার কাছাকাছি যেতে আমার একদম যেন ইচ্ছে করছিল না। মনে হচ্ছিল ওটার মধ্যে অশুভ কিছু একটা লুকিয়ে আছে। হঠাৎ সুমির ডেকে উঠল, অয়ন এদিকে আয়, দেখ কি অদ্ভুত জিনিস পেয়েছি। আমি ইতস্তত করে এগিয়ে গেলাম। সুমির গাছের গুড়ির একটা ফাটলের দিকে আঙ্গুল দেখিয়ে বলল, ভেতরটা দেখ, পুরো ফাঁপা, আর কি গন্ধ বেরোচ্ছে। আমি উঁকি মেরে দেখলাম সত্যি গুড়িটার ভেতরের একটা অংশ যেন ফাঁপা একটা কোঠরের মতো, আর ভেতর থেকে তীব্র
পুরো ঝাঁঝালো গন্ধ আসছে, অনেকটা মাংস পচা দুর্গন্ধ আর কর্পূরের গন্ধ মেশালে যেমন গন্ধ হয় ঠিক তেমনই আমার গা করে উঠলো। চল তো এখান থেকে, জায়গাটা না ভালো লাগছে না। আমি সুমিরকে তাড়া দিলাম। সুমির আমার দিকে তাকিয়ে হাসলো আর বলল, কিরে ভয় পেলি নাকি? এটা সামান্য একটা গাছ। ওর কথায় আমার পৌরুষে ডাকলো। বললাম, আরে না, এমনি বললাম আর কি। কিন্তু আমার মনটা কেমন যেন কু ডাকছিল। আমরা যখন ফিরছি তখন সূর্য ডুবতে শুরু করেছে। হঠাৎ করেই যেন চারপাশে ঝিঝির ডাক থেমে গেল, একটা অস্বাভাবিক নিস্তব্ধতা নেমে এলো। আমার মনে হলো পেছন থেকে কেউ যেন আমাদের দেখছে। ঘাড় ঘুরিয়ে তাকালাম, কিন্তু কেউ কোথাও নেই। শুধু সে বিশাল শেওড়া গাছটা অন্ধকারে ছায়ার মতো দাঁড়িয়ে আছে। রাতে শোয়ার পরে যেন ঘুমিয়ে আসছিল না। বারবার সেই গাছটার কথা আর অদ্ভুত গন্ধটার কথা মনে পড়ছিল। মাঝরাতে হঠাৎ করে ঘুমটা ভেঙে গেল। মনে হলো দোতলার বারান্দায় কেউ যেন খুব ধীর পায়ে হাঁটছে। প্রথম ভাবলাম হয়তো বা তারকদা, কিন্তু এত রাতে তারকদা দোতলায় কেন আসবে? আমি কান পেতে রইলাম। পায়ের শব্দটা একবার আমার ঘরের দরজার সামনে এসে থেমে গেল। আমার বুকের ভেতরটা ধরাস করে উঠল। দরজার পাল্লা ফাঁক দিয়ে বাইরে দেখার চেষ্টা করলাম, কিন্তু ঘুটঘুটে অন্ধকারে কিছুই দেখা যাচ্ছিল না। কিছুক্ষণ পর সব চুপচাপ। তারপর আবার সে পায়ের শব্দ ধীরে ধীরে সিঁড়ির দিকে বেরিয়ে গেল। আমি ভয় কাঠ হয়ে বিছানায় শুয়ে রইলাম। সুবীরকে ডাকবো নাকি ডাকবো না ভাবছি, এমন সময় শুনলাম নিচের উঠোন থেকে একটা চাপা কান্নার আওয়াজ ভেসে আসতে শুরু করেছে। কান্নার শব্দটা ঠিক মানুষের মতো নয়, কেমন যেন ভাঙা ভাঙা আর ফ্যাস ফ্যাসে। শুনেই শরীরের রক্তহীন হয়ে যায়। মনে হচ্ছে যেন বহু বছর ধরে জমে থাকা কষ্ট আর যন্ত্রণা উগরে দিচ্ছে। আমি আর থাকতে না পেরে সমীরকে ডেকে বললাম, সমীর ওঠ, শোন বাইরে কিসের একটা শব্দ হচ্ছে। সমীর ঘুম ছড়ানো তোনায় বলে উঠলো, কি হয়েছে? আর শিয়াল লাগছে হয়তো বা। আমি বললাম, না রে, ওটা শিয়ালের ডাক না, কান্নার আওয়াজ, শোন ভালো করে। সমীর ও রীতিমতো কান খাড়া করলো। কান্নার শব্দটা তখন আরো স্পষ্ট। সমীরও যে ভয় পেয়েছে তা ওর চুপ করা থেকে বুঝতে পারলাম। ও আমার দিকে তাকিয়ে ঢোক গিলে বলল, চল তো বারান্দা থেকে দেখি। আমরা দুজনেই খুব সাবধানে দরজা খুলে বারান্দায় গেলাম। নিচের উঠানটা অন্ধকারে ঢাকা, কিছু দেখা যাচ্ছে না, কিন্তু অন্ধকারে কান্নার শব্দটা যেন ঠিকই আমাদের বুঝতে পারছে সেই শেওড়া গাছটার দিক থেকে আসছে। আমরা দুজনে এসে দেখে তাকিয়ে রইলাম। হঠাৎ করে কান্নাটা থেমে গেল। চারপাশে আবারও আগের মতোই নিস্তব্ধতা, কিন্তু এই নিস্তব্ধতা আরো বেশি ভয়ঙ্কর। আমরা ঘরে ফিরে এসে দরজা বন্ধ করে দিলাম। সে রাতে আর দুজনের কেউ ঘুমাতে পারলাম না। ভোরের আলো ফোটার জন্য অপেক্ষা করতে লাগলাম। আমার মন বলছিল এই গ্রামে খুব খারাপ কিছু একটা ঘটতে চলেছে, আর তার কেন্দ্রবিন্দুতে রয়েছে এই অভিশপ্ত শেওড়া গাছটা। ভোরের আলো ফোটার সাথে সাথে যেন শরীর থেকে অদৃশ্য ভারী বোঝা নেমে গেল। রাতের সেই জমাট বাঁধা ভয়টা যেন দিনের আলোতেও অনেকটাই ফিকে হয়ে গেলেও মনের ভিতরে এক অস্বস্তির খাটা রীতিমতো খচ খচ করছিল। সমীর আর আমি কেউই রাতের বেলা ঘটনা নিয়ে সকালে আর বিশেষ ঘাটাঘাটি করলাম না, কারণ দুজনের চোখ ছিল এক অব্যক্ত আতঙ্ক এবং ভয়ঙ্কর ক্লান্তি। তারকদা যখন চা নিয়ে এলেন তখন তার মুখটাও কেমন যেন থমথমে দেখলাম। কি গো দাদু বাবুরা, রাতের বেলা ভালো ঘুম হয়েছিল তো? তার গলার স্বরটা অস্বাভাবিক রকমের নিচু। সমীর আমার দিকে একবার আর জোরে তাকিয়ে জোর করে মুখে হাসি ফুটে বলল, হ্যাঁ তারকদা, বেশ ভালোই ঘুম হয়েছে। আসলে কাল অনেক জার্নি করেছি তো, তাই শরীরটা একটু ক্লান্ত ছিল। তারকদা আমাদের দিকে এক অদ্ভুত দৃষ্টিতে তাকালেন। তার চোখের দৃষ্টিতে যেন সতর্কতা বাণী লেখা ছিল। তিনি নিচু গলায় বললেন, এই গায়ে নতুন রে, রাতে একটু আওয়াজ হতে পারে, ওসব গায়ে মাখবেন না সাহেব বাবু। পুরনো জায়গা তো, কত কিসের বাস। তাড়াতাড়ি তৈরি হয়েন, আজ তো পাশের গ্রামে যেতে হবে। তার কথাগুলো আমার মনের ভয়টাকে যেন আরো উস্কে দিল। কত কিসের বাস?
এই কথাটার মধ্যে এক প্রচ্ছন্ন ইঙ্গিত ছিল যা আমরা এড়িয়ে যেতে পারলাম না। সেদিন আমাদের কাজ ছিল পাশের গ্রাম হরিপুরে। সোনাঝুরি থেকে প্রায় ঘন্টা খানেকের হাঁটা পথ। আমরা সকাল সকাল বেরিয়ে পড়লাম। দিনের বেলাতেও শ্যামলা গাছের পাশ দিয়ে যাওয়ার সময় গা ছমছম করে উঠল। গাছটা যেন দিনের আলোতেও তার রাতের ভয়ঙ্কর রূপ ধরে রেখেছে। আমি আর সুমির কেউই সেদিকে না তাকিয়ে দ্রুত পায়ে জায়গাটা পার হয়ে গেলাম। হরিপুরের কাজ শেষ করে ফিরতে ফিরতে আমাদের বিকেল হয়ে গেল। ফেরার পথে সুমির হঠাৎ বুক খুলল। অয়ন, রাতের ব্যাপারটা তারকদাকে একবার জিজ্ঞেস করলে হয় না? আমি মাথা নেড়ে পড়লাম। আমারও তাই মনে হচ্ছে। লোকটাকে যারা জানে কিন্তু বলতে চাইছে না। আজ রাতে খাওয়ার পর সরাসরি জিজ্ঞেস করবো। আমরা যখন গ্রামে ঢুকছি তখন সূর্য পাটে বসেছে। আকাশে জোরে রীতিমতো সিঁদুরে মেঘ। বাকিরা সব বাসায় ফিরছে, কিন্তু এই শান্ত স্নিগ্ধ পরিবেশেও আমাদের মন শান্ত করতে পারছিলাম না। আমাদের সব চিন্তা জুড়ে ছিল রাতের সেই কান্নার শব্দ আর অভিশপ্ত সেই শেওড়া গাছটা। রাতে খাওয়ার পর আমরা দেরি করতে পারলাম না। তারকদা যখন এঁটো বাসনপত্র গোছাতে এলেন তখন সুমির কথাটায় পড়ল। তারকদা, একটা কথা জিজ্ঞেস করবো। তারকদা আমার দিকে তাকালেন, তার চোখে সেই সতর্কতা বার্তার দৃষ্টি। বলো বাবু। কাল রাতে আমরা একটা কান্নার শব্দ পেয়েছিলাম, ঠিক ওই শ্যামলা গাছটার দিকে আসছিল। ব্যাপারটা কি বলুন তো? সুমি সরাসরি প্রশ্ন করলো। আমাদের প্রশ্নটা শুনে তারকদার মুখের রং পাল্টে গেল। তিনি কয়েক মুহূর্ত চুপ করে রইলেন, তারপর একটা দীর্ঘশ্বাস ফেলে বললেন, আমি জানতাম তোমরা কিছুটা শুনেছ, এই জন্য বারণ করেছিলাম ওদিকটায় না যেতে। আমরা দুজনেই তারকদার দিকে ঝুঁকে বসলাম। বুঝলাম এবার আসল রহস্যটার কথা জানা যাবে। তারকদা বলতে শুরু করলেন, আজ থেকে অনেক বছর আগের কথা। এই গ্রামে রোমা বলে একটা মেয়ে ছিল। দেখতে ছিল সাক্ষাৎ লক্ষ্মী প্রতিভার মতো, আর স্বভাবটাও ছিল বড় মিষ্টি। গ্রামের সবাই ওকে খুব ভালোবাসত। ওই শেওড়া গাছটার পাশেই ছিল ওর বাড়ি। এতটুকু বলেই তারকদা থামলেন। ঢুকিয়ে আবারও বলতে শুরু করলেন, কিন্তু বেটার কপালের সুখ রইল না। গ্রামের এক বগারে ছেলে, তার নাম ছিল নিবারণ। রমার পেছনে হাত ধুতে লাগলো একেবারে। নিবারণ ছিল সাক্ষাৎ শয়তান। গাঁজা, মদ, চুরি, ছিনতাই, এমন কোনো খারাপ কাজ নেই যা করতো না। রমাকে সে বিয়ে করতে চাইল, কিন্তু রমার বাবা মা কিছুতেই এই সম্বন্ধ মেনে নিলেন না। তারপর আমি যেন অধৈর্য হয়ে জিজ্ঞেস করলাম, তারপর আর কি? নিবারণ খেপে গেল। সে রমাকে শাসিয়ে গেল। রমা যদি তার না হয় তাহলে সে আর কারো হতে দেবে না। সবাই ভেবেছিল ওটা নিবারণের মুখের কথা, কিন্তু কেউ ভাবতেও পারেনি ও যে সাংঘাতিক এক কাণ্ড ঘটিয়ে দেবে। তার গলাটা ধরে এলো। তিনি আবার বলতে শুরু করলেন, সেদিন ছিল এক অমাবস্যার রাত, ঠিক কালকের মতো। রমা রাতে ঘর থেকে বেরিয়েছিল পুকুর ঘাটে যাবে বলে, আর ফেরেনি। পরদিন সকালে শেওড়া গাছের সবচেয়ে উঁচু ডালটায় রমার ঝুলন্ত মৃতদেহ পাওয়া গেল। কথাটা শুনে আমাদের দুজনের গায়ে কাঁটা দিয়ে উঠল। আমি আর সুবির একে অপরের দিকে তাকালাম। তারকদা বলে চললেন, পুলিশ এসেছিল। সবাই বলেছিল এটা নিবারণেরই কাজ, কিন্তু প্রমাণ ছিল না। নিবারণও গ্রাম থেকে উধাও হয়ে গিয়েছিল। কেউ বলে সে ভয় পালিয়েছে, কেউ বলে রমার আত্মা তাকে শেষ করে দিয়েছে। পুলিশ কিছুদিন খোঁজাখুঁজি করে কেসটা বন্ধ করে দেয়। সবাই ধরে নেয় রমা আত্মহত্যাই করেছে। কিন্তু আপনি বিশ্বাস করেন না ওটা আত্মহত্যা ছিল? সুমির রীতিমতো জিজ্ঞেস করলো। না বাবু, আমি বিশ্বাস করি না। তার চোখে জল এলো। রমা ওরকম মেয়ে ছিল না, ওকে খুন করা হয়েছিল। আর ওর আত্মাটা ওই গাছটায় আটকে গেছে। সেদিকে প্রতি অমাবস্যার রাতে ওই গাছটার তলা থেকে ওর কান্নার আওয়াজ শোনা যায়। ও যেন বিচার চায়, নিজের অপমানের বিচার, নিজের অপমৃত্যুর বিচার। তার কথাগুলো শুনে আমরা যেন স্তব্ধ হয়ে গেলাম। ঘরের ভেতরে পিন পড়লেও শব্দ শোনা যাবে,
এমন অবস্থা, রাত্রে নিস্তব্ধতা যেন আরো কয়েক গুণ ভারী হয়ে আমার উপরে চেপে বসলো। ঝিঝির ডাকটাও যেন কেমন যেন কানের সুরের মতো, একেবারে শোনালো সুখ সুরের মতো। সেই রাতে আমরা এক মুহূর্তের জন্য চোখের পাতা এক করতে পারলাম না। কান খারাপ হয়ে শুয়ে রইলাম, যদি আবারও সেই কান্নার শব্দ শোনা যায়। কিন্তু না, সেদিন আর কোনো শব্দ হলো না। কিন্তু ভয়টা আমাদের মন থেকে গেল না, বরং আরো জাগিয়ে বসলো। এখন আমরা জানি ওই কান্নার শব্দের পেছনে লুকিয়ে আছে মর্মান্তিক ইতিহাস। পরদিন সকালে ঘুম থেকে উঠে মনটা আরো খারাপ হয়ে গেল। আজ অমাবস্যার রাত, তার বানিয়ে আজ রাতে আবারও সে ভয়ঙ্কর ঘটনার পুনরাবৃত্তি হতে পারে। আমি সমীরকে বললাম, আজ রাতে যাই হোক না কেন আমরা ঘর থেকে বেরোবো না, আর কাল সকালে যা করার করবো। সমীরও আমার কথা সায় দিল, কিন্তু ভাগ্য বোধহয় অন্য কিছু চেয়েছিল। দুপুরে খাওয়ার পর সমীর হঠাৎ বলল, আমার ক্যামেরাটা কাজ করছে না রে, কাল রাতে ছবি তোলার সময় হয়তো বা কিছু একটা হয়েছে। আমি একবার গাছটার ওদিকে করে আসি, দিনের বেলা তো কোনো ভয় নেই। আমি ওকে বারণ করলাম, আজ দিনটা ভালো না রে সমীর, যাস না ওদিকে। কিন্তু সমীর আমার কথা শুনলো না। ও বরাবরই একটু অ্যাংরি টাইপের, ক্যামেরাটা হাতে নিয়ে বলল, আরে কিচ্ছু হবে না, এই গেলাম আর এলাম, এত চিন্তা করিস কেন। সমীর রীতিমতো বেরিয়ে গেল। আমি বারান্দায় দাঁড়িয়ে ওর যাওয়ার পথে তাকিয়ে রইলাম। ও মেঠো পথ ধরে হেঁটে সে শেওড়ার গাছটার দিকে এগিয়ে গেল। তারপর গাছটার আড়ালে গিয়ে অদৃশ্য হয়ে গেল। ঘন্টা খানিক কেটে গেল, সমীর ফিরল না। আমার বুকের ভেতরটা ধক ধক করতে শুরু করলো। আরো আধ ঘন্টা কেটে গেল। এবার আমার ভয়টা যেন চরমে উঠলো। আমি আর স্থির থাকতে পারলাম না। তারকদাকে ডেকে বললাম, তারকদা, সমীর তো এখনো ফিরল না, ও তো ওই গাছটার দিকে গিয়েছিল। আমার কথা শুনে তারকদার মুখটা ফ্যাকাশে হয়ে গেল। তিনি কাঁপা কাঁপা গলায় বললেন, সর্বনাশ, আজ অমাবস্যার দুপুর, এই সময়টা ভালো না বুঝলে, চলো গিয়ে দেখি। আমি আর তারকদা প্রায় দৌড়াতে দৌড়াতে সেদিকে ছুটলাম। আমার মনে অজানা আশঙ্কা কাঁপছিল। যত গাছটার কাছাকাছি এগোচ্ছি সে পচা গন্ধটা যেন আরো তীব্র হচ্ছে। গাছটার নিচে পৌঁছে আমরা যা দেখলাম তাতে আমাদের গায়ের তলার মাটি সরে যেতে লাগলো। সমীর মাটিতে পড়ে আছে, ওর শরীরটা বেঁকে আছে, চোখ ধরে যেন ছানা ভরার মতো রীতিমতো বেরিয়ে এসেছে, আর মুখ দিয়ে গ্যাসলা বেরোচ্ছে। ওর ক্যামেরার পাশে ভাঙা অবস্থায় পড়ে আছে। কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর দৃশ্যটা ছিল অন্য। সমীরের গলাটা, ওর গলার চারপাশে গভীর দাগ, যেন কেউ সরু দড়ি দিয়ে ওর গলাটা সজোরে পেঁচিয়ে ধরেছিল। আমি সমীর এই বলে চিৎকার দিয়ে ছুটে গেলাম। আর ওর শরীরটা তখনও হালকা গরম, কিন্তু শ্বাস চলছে না। তারকদা ওর নাড়ি ধরে দেখে হতাশ হয়ে গেলেন আর মাথা নাড়লেন। আমরা মাথাটা ঘোরাতে শুরু করলো। আমি বিশ্বাস করতে পারছিলাম না, কয়েক ঘন্টা আগেও যে মানুষটা আমার সাথে কথা বলছিল সে এখন আর নেই। আমার চোখে যেন ওরা গাছটার দিকে চলে গেল। বড় বড় গাছটার ডালপালাগুলো যেন আরো অন্ধকার, আরো ঘন হয়ে উঠেছে। সেই ভাবা ঘুড়ির ভেতর থেকে যেন দুটো জঞ্জলের চোখ আমার দিকে তাকিয়ে তাকিয়ে হাসছে। একটা শীতল স্রোত আমার শির তারা দিয়ে বয়ে গেল। আমি বুঝতে পারলাম আমরা এক ভয়ঙ্কর অশুভ শক্তির পাল্লায় পড়েছি। রমার অতিরিক্ত আত্মা শুধু রাতে নয়, তিনিও তার শিকার খোঁজে। আর আজ এই অমাবস্যার দুপুরে সে তার নতুন শিকার খুঁজে পেয়েছে। সূর্য তখন পশ্চিম দিকে ঢলে পড়েছে। চারপাশ জুড়ে এক ভয়ঙ্কর নিস্তব্ধতা। আমার মনে হলো এই নিস্তব্ধতা ভেদ করে যে কোনো মুহূর্তেই আবার সে হাড় হিম করা কান্নার শব্দ ভেসে আসবে। কিন্তু এবার আর কান্না নয়, অথবা ভেসে আসবে এক পৈশাচিক উল্লাসের হাসি। সমীর নিথর দেহের দিকে তাকিয়ে আমার পৃথিবীটা কেমন যেন মুহূর্তে স্তব্ধ হয়ে গেল। আমার কান ভঁ ভঁ করছিল, চারদিকে জগৎটা দুলছিল। তার আর্তনাদ আর গ্রামের লোকজন ছুটে আসার কোলাহল আমার কানে ঢুকছিল, কিন্তু মস্তিষ্ক কিছুই প্রক্রিয়াজাত করতে পারছিল না। আমার চোখের সামনে শুধু ভাসছিল সমীরের বিস্ফারিত চোখ আর গলার সেই বিভৎস কালো দাগটা। একটা তীব্র অপরাধ বোধ আমার ভেতরটাকে কুড়ে কুড়ে খাচ্ছিল। আমি যদি জোর করে ওকে আটকাতাম, যদি ওর 1 কিলোমিটার কাছে হার না মানতাম,
গ্রামের লোকজন সাহায্যে সমীরের দেহটা আমাদের ঢাকার সেই অভিশপ্ত বাড়ির দিকে নিয়ে আসা হলো। খবর গেল থানায়, খবর গেল আমাদের অফিসে, কলকাতা থেকে সমীরের বাড়ির লোকে খবর দেওয়া হলো। পুরো প্রক্রিয়াটা আমার কাছে একটা দুঃস্বপ্নের মতো মনে হচ্ছিল। আমি যেন একটা ঘোরের মধ্যে ছিলাম, যন্ত্রের মতো সবার নির্দেশ পালন করে যাচ্ছিলাম। পুলিশ এলো, হাজারটা প্রশ্ন করলো। আমি একেবারে যেন বিবর্ণ মুখে যা যা ঘটেছিল সব বললাম। শেওড়া গাছের কথা, রমার গল্পের কথা, রাতে কান্নার সেই শব্দের কথা। তাদের কাছে আমার কথাগুলো ছিল একটা ভয় পাওয়া, অপ্রাকৃতস্থ যুবকের পোড়া বা পাগলামি। তারা সুমরের ভাঙা ক্যামেরাটা এভিডেন্স হিসেবে নিয়ে গেল। তাদের যুক্তি ছিল হয়তোবা কোনো দুষ্কৃতির সাথে ধস্তাধস্তি হয়েছে, আর সেই কারণে এমন ঘটনা ঘটেছে। কিন্তু আমি জানতাম সত্যিটা এর চেয়ে অনেক বেশি ভয়াবহ। কোনো মানুষ নয়, এক অতৃপ্ত প্রতিহিংসাপরণ আত্মা আমার বন্ধুকে ঘিরে নিয়েছে। রাত নামলো, অমাবস্যার রাত। সে রাতকে ঘিরে ছিল আমার সমস্ত আতঙ্ক। সেই রাতটাকে আমার একা রাতে কাটাতে হবে সুমরের নিথর দেহের সাথে এক বাড়িতে। গ্রামে কেউ ভয় এই বাড়ির চোরকাট বাড়াতে রাজি নয়। শুধু তারও তা আমার পাশে থাকার জন্য রয়ে গেলেন, কিন্তু তার নিজের মুখেও এক প্রকার ভয় ছিল। সময় যেন আর কার ছিল না। ঘরের এক কোণে চাদরে ঢাকা শরীরের দেহটা পড়ে আছে। আমি চেয়ারে বসে সেই দিকে তাকিয়েছিলাম। ঘরের ভেতরে শুধু একটা হারিকেন জ্বলছে, আর কাঁপা কাঁপা আলোয় দিওয়ানের ছায়াগুলো জীবন্ত হয়ে নাচছিল। আমার মনে হচ্ছিল ছায়াগুলোর মধ্যে কেউ যেন লুকিয়ে আছে। প্রতিটা মুহূর্তে মনে হচ্ছিল এই বুঝি সমীরের উপরে ঢাকা চাদরটা নড়ে উঠবে, এই বুঝি ও উঠে বসে আমার দিকে ছানা বড়া দৃষ্টিতে তাকাবে। মাঝরাত পেরিয়ে গেল, বাইরে নিশুতি রাতের নিস্তব্ধতা। সেই ঝিঝি পোকার ডাকও কেন যেন শোনা যাচ্ছে না। হঠাৎ সেই শব্দটা আবারও শুরু হলো, সেই কান্নার আওয়াজ। কিন্তু আজ সেই শব্দটা সীমাবদ্ধ নেই, কান্নার সাথে মিশে আছে একটা ক্রোড় পৈশাচিক হাসির আওয়াজ। হাসি আর কান্না মিলেমিশে এক বিভৎস ঐক্য টান তৈরি করেছে, যা মানুষের স্নায়ুতন্ত্রকে ছিন্ন ভিন্ন করে দেওয়ার জন্য যথেষ্ট। শব্দটা আসছে সে শেওড়া গাছটার দিক থেকে, কিন্তু মনে হচ্ছে যেন আমাদের এই ঘরের চারপাশে ঘোরপাক খাচ্ছে। তারা তো ভয়ে রাম রাম বলে কানে চাপ ধরেছেন এবং আমার শরীর অসাড় হয়ে আসছিল। আমি চোখ বন্ধ করে ফেললাম। ঠিক তখনই একটা তীব্র ঝাঁকুনিতে পুরো বাড়িটা কেঁপে উঠল। মনে হলো কেউ যেন দোতলার বারান্দায় সজোরে লাফাচ্ছে। ধূপ 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 করে শব্দ হচ্ছে। আমি আর তারকটা ভয়ে একে অপরের দিকে তাকালাম। আমাদের দুজনের চোখে অসম্ভব রকমের ভয়। শব্দটা এবার সিঁড়ি বেয়ে নিচের দিকে নামতে শুরু করলো। ধূপ 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 করে আওয়াজ হলো। প্রতিটা শব্দ যেন আমাদের বুকের উপরে হাতুড়ির ঘা মারছে। শব্দটা ঠিক আমাদের ঘরের দরজার সামনে এসে থেমে গেল। আমরা দুজনে শ্বাস বন্ধ করে দরজার দিকে তাকিয়ে রইলাম। দরজার কপাট খটখটে আঁচড়ানোর শব্দ হলো, যেন কোনো ধারালো লোক দিয়ে কেউ দরজাটা খোলার চেষ্টা করছে। তারপর একটা ফ্যাঁস ফ্যাঁসে বিকৃত নারী কণ্ঠ দরজার ওপারে ভেসে এলো, খোল, দরজাটা খোল, ও একা কেন থাকবে, তুইও আয় আমার সাথে। আমার শির দ্বারা দিয়ে একটা বড় শীতল স্রোত বয়ে গেল। এ তো রমার গলা, কিন্তু এরকম ভয়ঙ্কর কেমন যেন প্রতিহিংসা পরম তার স্বর। হঠাৎ করে আজ যেন শব্দটা থেমে গেল। আমি ভাবলাম হয়তো চলে গেছে, কিন্তু মুহূর্তে ঘরের কোণে রাখা সমীরের দেহের উপরে থাকা চাদরটা ধীরে ধীরে নড়তে শুরু করলো। আমার হৃৎপিণ্ড যেন গলার কাছে উঠে এলো। তারকটা ভয় চিৎকার করে জ্ঞান হারিয়ে ফেললেন। আমি দেখলাম চাদরটা ধীরে ধীরে সরে যাচ্ছে, কিন্তু নিচে সমীরের দেহটা নেই। সেখানে শুয়ে আছে এক নারী মূর্তি, পরনে লাল শাড়ি, সারা শরীর চনবিছা, চুল লুলানিতে মতো সাপের মতো মুখের উপরে ছড়িয়ে আছে, আর মুখটা পচে করে বিভৎস হয়ে আছে। চোখ দুটো কোঠর থেকে বেরিয়ে আসছে, আর সেই চোখ দিয়ে রক্ত করাচ্ছে। সে ধীরে ধীরে উঠে বসলো, তার পচা গলা মুখটা আমার দিকে ঘুরালো, আর ঠোঁটের কোণে ফুটে উঠল এক নারকীয় বিভৎস হাসি। আমি আর সহ্য করতে পারলাম না। আমার
মস্তিষ্ক আর কাজ করলো না। আমি এক আর্তনাদ করে জ্ঞান হারালাম। যখন আমার জ্ঞান ফিরল তখন ভোরের আলো ফুটেছে। আমি নিজেকে আবিষ্কার করলাম গ্রামের স্কুলের বারান্দায়। কয়েকজন গ্রামবাসী আমাকে ঘিরে দাঁড়িয়ে আছে। তারা জানালো সকালে তার জ্ঞান ফিরলে তিনি চিৎকার করে লোকজন ডাকেন। তারা এসে আমাকে ঘরের একটা কোণে অজ্ঞান অবস্থায় খুঁজে পায়। আর সমীরের দেহটা ঠিক আগের মতোই চাদরে ঢাকা ছিল। সেই রাতের ঘটনার পর আর তার কোনো চিহ্ন সেখানে ছিল না। পুলিশ পোস্টমর্টম করতে রিপোর্ট নিয়ে গেল এবং রিপোর্টে লেখা মৃত্যুর কারণ অ্যাসফিক্সিয়া বা শ্বাসরোধ। গলায় গভীর দাগ পাওয়া গেছে, যা সরু দড়ি বা জাতীয় কিছুটা দিয়ে তৈরি হতে পারে। পুলিশ এটাকে খুনের মামলা হিসেবে তৈরি করলো। প্রধান সন্দেহভাজন করা হলো সে উধাও হয়ে যাওয়া নিবারণকে। তাদের ধারণা নিবারণই হয়তো এতদিন পর গ্রামে ফিরে এসেছিল এবং সমীর তাকে দেখে ফেলায় সে তাকে খুন করে আবারও বানিয়েছে। আমার রাতের অভিজ্ঞতার কথা কেউই যেন বিশ্বাস করলো না। সবাই বলল আমি বন্ধু হারানোর সুখে পাগল হয়ে গেছি। কয়েকদিন পর আমাকে কলকাতা ফিরে যাওয়ার অনুমতি দেওয়া হলো। আমি সেদিন গ্রাম ছাড়ছিলাম। সেদিন প্রথমবারের মতো ওই বাড়িটার দিকে তাকালাম। একটা শূন্য পরিত্যক্ত বাড়ি, কিন্তু আমি জানি ওর দেওয়ালের সেই বাতাসে মিশে আছে অতৃপ্ত আত্মার দীর্ঘশ্বাস আর তীব্র ঘৃণা। ফিরে আসার পথে সেই ভ্যান রিক্সা থেকে শেওড়া গাছটার দিকে তাকালাম। দিনের বেলাতেও গাছটাকে দেখে শরীর হিম হয়ে গেল। মনে হলো গাছটার সবচেয়ে উঁচু ডালে লাল শাড়ি পরা আবছাটা আপু দুলছে আর আমার দিকে তাকিয়ে খিনখিন করে হাসছে। আমি চোখ ফিরিয়ে দিলাম। অনেক বছর কেটে গেছে। আমি সেই চাকরিটা ছেড়ে দিয়েছি। সোনাঝুরি গ্রাম নাম শুনলেও আজও গায়ে কাঁটা দিয়ে উঠে। আমি আর কখনো ওদিকে যাইনি, কিন্তু সেই অমাবস্যার রাতটা আমার জীবন থেকে মুছে যায়নি। আজও মাঝে মাঝে ঘুমের মধ্যে সেই পৈশাচিক হাসি, ফ্যাসফ্যাসে গলার ডাক শুনতে পাই। তুই আয়, আমার সাথে আয়। আমি জানি রমার আত্মা শান্ত হয়নি। সে শুধু নিবারণের উপর প্রতিশোধ দিতে চায় না। তার ঘৃণা, তার যন্ত্রণা এতটাই তীব্র যে এখন আর শিকারীর মধ্যে তফাৎ করতে পারে না। তার কাছে সবাই সমান। যে তার একাকিত্বের বিঘ্ন ঘটাবে তাকে সে শেষ করে দেবে। মাঝে মাঝে আমার মনে হয় সেদিন রাতে আমি যা দেখেছিলাম তাকে শুধু আমার মনের বিভ্রম ছিল, নাকি রমার আত্মা সত্যি চেয়েছিল আমি যেন তার কষ্টটা বুঝি, তার যন্ত্রণাটা অনুভব করতে পারি। সে কি আমাকে ভয় দেখাতে চেয়েছিল, নাকি তার অতৃপ্ত আত্মার কথা জানাতে চেয়েছিল? হয়তো সে চায় কেউ তার হয়ে সত্যিটা তুলে ধরুক, হয়তোবা সে আমাকেও তার সঙ্গী হিসেবে বেছে নিয়েছিল। হয়তো সেদিন কোনো দৈবক্রমে আমি বেঁচে গিয়েছিলাম, কিন্তু আমি জানি সে আমার পিছু ছাড়েনি। সে অপেক্ষা করছে কোনো এক দুর্বল মুহূর্তের, কোনো এক অন্ধকার রাতের, যেখানে সে আবারও ফিরে আসবে। জেফরি ভাই, এটাই ছিল আমার গল্প। যদি গল্পটি ভালো লাগে তাহলে পড়ে শোনাবেন। আমি অরুণাভ চৌধুরী। আসসালামু আলাইকুম। Walaikum assalam, প্রিয় অরুণাভ চৌধুরী। Wow, this is beautiful, well detailed story. বলেন, সুন্দর স্টোরি এবং খুবই সুন্দর গুছিয়ে লিখেছেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ এই ঘটনার জন্য। and I believe যে সবার কাছে ঘটনা খুব ভালো লেগেছে। আর যদি বেসিক্যালি ভালো লাগে তাহলে ডেফিনেটলি আপনারা কমেন্ট করে জানাবেন। সো দিস ইজ দ্য ফ্যাক্ট। আমি আর দেরি করবো না। আমি এখন যেটা করবো সেটা হচ্ছে পরবর্তী ঘটনায় চলে যাবো। অ্যান্ড আপনাকে আবারও বলছি, ওনার চৌধুরী, আপনার ঘটনা কিন্তু যথেষ্ট সুন্দর। আপনার পরবর্তী ঘটনা ডেফিনেটলি শেয়ার করবেন। আপনার ঘটনার অপেক্ষা থাকবো। সো আমি দেরি করবো না, আমি চলে যাচ্ছি আমাদের আরেকটি স্টোরিতে। আশা করি স্টোরিটা আপনাদের কাছে ভালো লাগবে। চলছি পরবর্তী আরেকটি ঘটনায়।
ঘটনাটা আমার কাছে যেভাবে এসেছে আমি সেভাবেই পড়ছি। আদাব জিপসি ভাই, আমার নাম প্রশান্ত। আশা করি আপনি ভালো আছেন। আমিও ভালো আছি। ঘটনা যাওয়ার আগে কিছু কথা বলিনি, গল্পের ভেতরে কারো নাম দিইনি। আপনি নাম বসিয়ে দিবেন, আমি ঘটনায় চলে গেলাম। আমিও আমার 6 বন্ধু মিলে কীর্তন শুনতে গিয়েছিলাম জঙ্গিপাড়া। কীর্তন শুনতে শুনতে অনেক রাত হয়ে গেছে। তখন রাত 12টা বাজে। আমাদের 6 বন্ধুর মধ্যে 3 বন্ধুর বাড়ি যাওয়ার জন্য জেদ করছিল, তাই 3 জন বন্ধুকে পাঠিয়ে দিলাম আর তাদেরকে বললাম আমরা দেরি করে যাব। তারপর আমরা 3 বন্ধু মিলে কিছুক্ষণ কীর্তন খেলা শোনার পর একটু ঘোরাফেরা করলাম, তারপর বাড়ির দিকে রওনা দিলাম। তখন রাত 2টো বাজে। কীর্তন বাড়ি থেকে আমাদের বাড়ির রাস্তা 2 ঘন্টার মতো সময় লাগে। 3 বন্ধু মিলে হাঁটতে হাঁটতে বাড়ির দিকে রওনা দিলাম। কিছু দূর যাওয়ার পরে আগের 3 বন্ধুর মধ্যে এক বন্ধু আমাকে ফোন দিলে এবং জিজ্ঞেস করলো আমি কখন বাড়িতে ফিরবো। আমি তখন আমার বন্ধুকে বললাম যে আমরা শ্মশান ঘাটের কাছাকাছি এসেছি এবং আরো 20 মিনিটের সময় লাগবে বাড়িতে পৌঁছাতে। আমি যখন শ্মশানের কাছাকাছি এলাম এবং শ্মশানের সামনে যখন দাঁড়ালাম, হঠাৎ কারা যেন কাদাতে ঢিম ছুটতে লাগলো। তখন আমরা 3 বন্ধু অবাক হয়ে গেলাম। আমরা ভাবছিলাম কারা ঢিম ছুটছে। হঠাৎ করে তখন চেনা এক চিৎকার শুনতে পেলাম। চিৎকারটা ছিল এমন যে বাঁচাও বাঁচাও আমাদেরকে। আমরা সেটা শুনে ঘাবড়ে গেলাম। আমরা 3 বন্ধুর মধ্যে এক বন্ধু বলল যে কারা চিৎকার করলো, চলো গিয়ে দেখি। তারপর আমরা শ্মশানের ভেতরে গিয়ে চারদিকে দেখতে লাগলাম। হঠাৎ আমার এক বন্ধু বলল শ্মশানের মাঝখানে কারা যেন শুয়ে আছে। আমরা তাদের দিকে এগিয়ে গেলাম, গিয়ে দেখি আমাদের 3 বন্ধুর বাড়ি যাওয়ার কথা ছিল, তারা এই শ্মশানের মাঝখানে শুয়ে আছে। হঠাৎ আমার বন্ধু বলল যে ওরা তো আগেই বাড়ি ফিরে গিয়েছে, তাহলে এরা কারা। তারপর আরেক বন্ধু বলল যে ও তো ঠিক বলেছে। সেই কথা আমি ভেবে আমাদের 3 বন্ধুদের মধ্যে শরীরটা যেন কেঁপে উঠলো। কিছুক্ষণ পর আমি ভয় কাটিয়ে বললাম দেখা যাক এরা কি সত্যি ওরা নাকি আমাদের বন্ধু হয়। তাই তারা আমাকে বলল এখন কি করবে। আমি সাহস দিয়ে বললাম সরি জেফরি ভাই, শ্মশানের বর্ণনাটা হলো এমন যে শ্মশানের চারদিকে জঙ্গল আর একদিকে বড় 2টি বট গাছ আছে। শ্মশানের পাশে একটা নদী আছে। জেফরি ভাই আমি আবারও ঘটনায় চলে যাই। আমি সাহস দিয়ে বললাম যে তারপর আমরা 3 বন্ধু নদীর জল নিয়ে তাদের চোখে মুখে সেটাতে লাগলাম, কিন্তু তাদের জ্ঞান ফিরল না। সেটা দেখে আমাদের ভয় লেগে গেল আর আমি মনে মনে ভাবতে লাগলাম এখন কি করা যায়। হঠাৎ বন্ধুর চোখের দিকে তাকিয়ে দেখলাম সে অনেক ভয় পাচ্ছে। সে অন্য মনস্ক হয়ে এদিকে ওদিকে তাকিয়ে আছে, আর যেদিকে তাকিয়ে আছে আমিও সেদিকে তাকিয়ে ভয় পেতে লাগলাম। দেখলাম ওদিকে 2টো বট গাছের মাঝখানে কে যেন দাঁড়িয়ে আছে। তার চেহারাটা এমন যে দেখতে ভয়ঙ্কর যে তার চোখের দিকে তাকালে মনে হবে নরকের দরজা আমি দাঁড়িয়ে আছি, কেননা তার চোখের ভেতর থেকে আগুনের লাভা পড়ছিল। তার মুখের যে বিশ্রী ভয়ঙ্কর হাসি যে মনে হয় আমার রুমটা কেঁপে উঠছে। আমি চোখের পলক ফেলতেই সেটা উধাও হয়ে গেল। তখন আমার বন্ধু বলল যে এখানে থাকাটা ঠিক হবে না। তখন আমি বললাম এদেরকে রেখে যাওয়া যাবে না। তারপর এক বন্ধু বলল যে আমরা 2 জন বেড়ে একজন আরেকজনকে নিয়ে যাই আর একজন পাহারা দিক। তখন আমার বন্ধু বলে উঠল তুই এখানে থাক, আমরা 2 জন একজন করে নিয়ে আসি তাদেরকে। তখন আমি বললাম এখানে একা থাকা সম্ভব নয়, তাই আমি ওদেরকে একেবারে করে নিয়ে যাই আর তোমরা 2 জন এখানে ওদেরকে পাহারা নাও। তারপরে যার ওজন কম তাকে আমি হাঁটতে লাগলাম শ্মশানের বাহিরের দিকে। যখন আমি শ্মশানের বাইরের দিকে গেলাম এবং শ্মশানের সামনে একটা ছোট বাজার আছে, যখন বাজারের ভেতরে আসলাম আমি হতভম্ব হয়ে গেলাম। গোটা বাজারটা অন্ধকার দিয়ে ভরা। তখন আমি ভাবতে লাগলাম একে কোথায় রাখা যাবে। কোনো এক ঘরে আমাকে নিয়ে যেতে চাইছে বাম দিকের রাস্তার দিকে, আর আমার মাথার ভেতর থেকে কি যেন বলছে ডান দিকে চল। আমি আর মনের দিকে চাইলাম না যে আমি সামনের দিকে যেতে চাইবো। ঠিক তখনই এটা সামনেকে দেখি যে একটা রাস্তার পাশে একটা ছোট্ট শিব মন্দির আছে, আর আমি মন্দিরের সামনে এগোতে
লাগলাম। মন্দিরের কাছে গিয়ে তাকে মন্দিরে শুয়ে দিলাম, আর তারপর আমি শ্মশানের দিকে এগিয়ে যেতে লাগলাম। তারপর শ্মশানে গিয়ে অবাক হয়ে গেলাম, আর আমিও ভয় পেতে লাগলাম যে দুই বন্ধু রেখে গেলাম, তারাও অজ্ঞান হয়ে গেছে। তারপর আমি চারপাশে তাকিয়ে দেখলাম শ্মশানে আগের চেয়েও অনেক বেশি ভয়ঙ্কর হয়ে গেছে। তখন আর একটা কথা মনে পড়ে গেল। আমার এক দাদু বলেছিল যে তুই যে কোনো ভূতের খপ্পরে পড়বি তখন এই মন্ত্রটা পাঠ করবি এবং চোখ বন্ধ করে মাটি থেকে 3টা পাথর করিয়ে দিবি। তখন আমি ওই মন্ত্রটা পাঠ করলাম এবং 3টা পাথর করিয়ে নিলাম, আর পাথরটা নিয়ে গোল বৃত্ত করে আমি সহ আমার 4 বন্ধুকে সে বৃত্তের ভেতরেই রাখলাম। তখন শ্মশানটা কেঁপে উঠল, চারপাশে খুব ঝড় যেন হাওয়া দিচ্ছিল, আর মনে হচ্ছিল মৃত্যুর আত্মারা ভয়ঙ্কর চিৎকার করছে, এতটা ভয়ঙ্কর যে আমার জীবন বাইরে চলে যাচ্ছিল। হঠাৎ করে কি যেন বিদ্যুতের গতিতে আমার সামনে এলো। তাকে দেখতে বিচ্ছিরি ভয়ঙ্কর লাগছিল যে তার মুখের পাশে তাকালে মনে হচ্ছিল আমার সামনে সব নরক দাঁড়িয়ে আছে। সে যেন ভারী কণ্ঠে বলল, তোরা কেউ এখান থেকে যেতে পারবি না। তখন আমি আর একটা পাথর তার দিকে ছুঁড়ে মারলাম। তখন সে এতটাই বিকট একটা চিৎকার করে 10 হাত দূরে গিয়ে পড়ে গেল। তখন সে বলে উঠল, তুই কতক্ষণ এভাবে আমাকে আটকাবি? আমার হাত থেকে বাঁচতে পারবি না। কিশোর আমাকে বলছিল, তোর কাছে একটা পাথর আছে, সেই পাথরটা ছুঁড়ে মার। সে কথা শুনে আমি সেই পাথরটা ছুঁড়ে মারবো। ঠিক তখনই আমার মনে হলো যে না, এই পাথর ছুঁড়ে মারবো না, তাহলে আমরা সবাই মারা পড়বো। তখন আমি থেমে গেলাম আর ফোন বার করে দেখলাম যে তখন রাত 4:40 বাজে। আমি মনে মনে পড়ছি আর কিছুক্ষণের মধ্যেই তো ভোরের আজান দেবে। হঠাৎ তখন আমার পেছনের দিক থেকে ভয়ঙ্কর একটা অবয়ব বলে উঠলো যে বৃদ্ধ থেকে বাইরে বেরিয়ে আয়। আমি তোর মুখের দিকে তাকিয়ে ভয় পেয়ে বেহুশ হয়ে গেলাম। কতক্ষণ বেহুশ হয়েছিলাম তা জানি না, তবে আজানের শব্দ শুনে আমার সবার ঘুম ভেঙে গেল। আমরা তখন আমার বড় ভাইয়ের বন্ধুর বাসার দিকে রওনা দিলাম। শ্মশান থেকে তার বাড়ি 5 মিনিটের মতো সময় লাগে। তার বাড়ির সামনে গিয়ে ডাক দিলাম, বড় ভাই। সে দরজাটা খুলে দিতে বলল যে তোরা কালকে রাতে বাড়ি যাসনি? আমি বললাম না। তারপর বড় ভাই রুমে গিয়ে শুয়ে পড়লাম আর সবাই ঘুমিয়ে পড়লাম। হঠাৎ বড় ভাইয়ের কণ্ঠস্বর শুনে আমি একাই ঘুম থেকে উঠলাম। আমি ঘুম থেকে উঠে ফ্রেশ হতে গেলাম। তখন আমার এক বন্ধুর চিৎকার শুনে ঘরের দিকে ছুটে গেলাম। গিয়ে দেখি তারা ঘুম থেকে উঠে পড়েছে এবং তাদের সে বড় ভাইও আছে এবং তাদেরকে জিজ্ঞেস করছে যে কেন চিৎকার করলি। তখন সে বলল, একটা ভয়ঙ্কর স্বপ্ন দেখেছি। সেই কথাটা বড় ভাইয়ের মা শুনতে পেল এবং বলল যে শ্মশানের ওদিকে দিয়ে এসেছিস, তাই হয়তো বা খারাপ স্বপ্ন দেখেছিস। তখন বড় ভাইয়ের মা কোথা থেকে যেন জলপড়া নিয়ে এলো এবং সবাইকে জলপড়া দিল। তারা সবাই খেলো, আমি খাইনি। হঠাৎ তখন আমাদের ঘুম পাচ্ছে। তখন আমরা সবাই রীতিমতো বেহুশ হয়ে গেলাম। আমি ঘুমের মধ্যে একটা স্বপ্ন দেখলাম, আমাকে কে যেন বলছে আজকের পাথরের জন্য বেঁচে গেলি, এবং ঘুম ভেঙে গেল। তখন আমরা সবাই অবাক হয়ে গেলাম যে আমরা তো শ্মশানের মাঝখানে শুয়ে আছি। আমরা সবাই অশান্ত থেকে দূরে বাইরে চলে আসলাম। তারপর আমার যে বন্ধু মন্দিরের ভিতরে রেখেছি সেই বন্ধুর কাছে গেলাম এবং তার জ্ঞান ফেরালাম। সবাই বাসায় এলাম এবং সবাই বিকেলবেলা একসাথে হলাম। তারপর আমার দাদুর কাছে চলে গেলাম। তখন দাদুকে সমস্ত ঘটনা করে বললাম। সেগুলো শুনে দাদু আমার 5 বন্ধুর জলপনা দিল আর আমাকে বলল, তোর কাছে যেটা পাথর আছে সে পাথরটা আমাকে দে। আমি পাথরটা দাদুকে দিলাম। দাদু আমাকে একটা তাবিজ দিল আর বললো যে আর কোনো সমস্যা হবে না, তোরা সবাই বাড়িতে চলে যায়। আমরা সবাই বাড়িতে চলে এলাম। তারপর আর আমাদের সাথে সমস্যা হয়নি। ঘটনা যদি সিলেক্টেড হয় জফি ভাই অবশ্যই শেয়ার করে দিবেন এবং জানাবেন কততম এপিসোডে শেয়ার করবেন। ভালো থাকবেন জফি ভাই। এবং আমি প্রশান্ত দেব বলছিলাম, এটা একটা বাস্তব ঘটনা ছিল।
থ্যাংক ইউ সো মাচ প্রশান্ত দেব ভাই আপনার স্টোরির জন্য। অ্যান্ড আশা করছি আপনার স্টোরি সবার কাছেই ভালো লেগেছে। স্টোরি বেশ সুন্দর ছিল, বলবো ইটস গুড স্টোরি। এবং আপনাকে অনেক অনেক অভিবাদন, আপনার স্টোরি শেয়ার হয়ে গেল। আপনার পরবর্তী ঘটনাও ইনশাআল্লাহ শেয়ার হয়ে যাবে। আপনি ঘটনা যত তাড়াতাড়ি পারেন শেয়ার করবেন। আমাদের ব্যাপারটা হচ্ছে যত তাড়াতাড়ি শেয়ার করবেন তত তাড়াতাড়ি আমি চেষ্টা করবো সেটা মানে লিস্টেড করতে। আনলিস্টেড হয়ে গেলেই আপনার স্টোরি শেয়ার হয়ে যাবে। সো এই আর কি বিষয়টা, আশা করছি বুঝতে পেরেছেন। আমরা চলে যাচ্ছি পরবর্তী ঘটনা। এবং যার আগে বলবো আপনারা অনেক বেশি কমেন্ট করবেন। আপনাদের কিন্তু কমেন্টের অপেক্ষায় আমি সবসময় বসে থাকি। আপনাদের দারুণ দারুণ সব কমেন্ট আমি চাই এবং যত পারেন শেয়ার করে দেবেন। তাহলে যেটা হবে যে আপনাদের মাধ্যমে অনেক মানুষের কাছে আমাদের কথাগুলো পৌঁছে যাবে। আমি চাই যে প্রতি রাতেই মানুষ মানে যেহেতু আমরা এখন 2 লক্ষ সাবস্ক্রাইবার, আমি চাই যে প্রতি রাতে মানুষ মিনিমাম 5 থেকে 6 হাজার মানুষ একসাথে পুরো ভিউ করুক। সো এটা দেখতে চাই। সো আপনাদের জন্য এই জন্য বলবো যে আপনারা যতটা পারবেন শেয়ার করে দেবেন। এতে করে যেটা হবে যে আমরা অনেক সুন্দরভাবে মানে স্টোরিগুলোকে আপনাদের সামনে শেয়ার করতে পারবো এবং সবাই অনেক বেশি আনন্দ পাবে তখন। সো এই আর কি বিষয়টা। আর দেরি করবো না, আমি চলে যাচ্ছি পরবর্তী ঘটনা। আশা করছি পরবর্তী ঘটনা আপনাদের কাছে অনেক ভালো লাগছে। জি, ঘটনাটা আমার কাছে যেভাবে এসেছে আমি সেভাবেই পড়ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনি এবং আপনার পরিবারের সকলেই ভালো আছেন। আমি মোহাম্মদ জাহাঙ্গীর মোহাম্মদী, জামালপুর জেলা দেওয়ানগঞ্জ থানার কোন একটি গ্রাম থেকে বলছি। আজ আমি যে ঘটনাটি আপনাদের সামনে শেয়ার করব সেই ঘটনাটি হলো কিভাবে দুজন জিনের সাথে বন্ধুত্ব করলাম। চলুন বেশি কথা না বাড়িয়ে ঘটনা শোনা যায়। ঘটনাটি ঘটে 2022 সালের এপ্রিল মাসের কোনো এক রাতে। আমি সেদিন এশার নামাজ পড়ে বাসায় এসে কিছুক্ষণ কোরআন তালাত করে ঘুমিয়ে পড়ি। হঠাৎ করে ঘুমের ঘরেই বুঝতে পারি ঘরটি আগরবাতির সুঘ্রাণে ভরে আছে। ঘরটি শীতল এবং থমথমে ভারী হয়ে উঠল। হঠাৎ করে কেউ একজন বলছেন, জাহাঙ্গীর বাবা তাকিয়ে দেখো, আমি তোমার সামনে। এভাবে আরো কিছুক্ষণ ডাক শুনতে পেলাম। তারপর হঠাৎ করে আমার ঘুমটা ভেঙে যায়। তারপর আমি যা দেখি তা দেখবার জন্য মোটেই প্রস্তুত ছিলাম না। দেখতে পেলাম জুব্বা পরিহিত সুদর্শন একটি অবব দাঁড়িয়ে আছে, কিন্তু আমি তার মুখ স্পষ্ট দেখতে পাচ্ছি না। তারপর আমি ভয় ভয়ে জিজ্ঞেস করলাম, কে কে আপনি? আমি আপনাকে তো স্পষ্ট দেখতে পাচ্ছি না, কেন? কে আপনি? তারপর সে অববটা বলল, ভয় পেও না বাবা, তুমি 7 বার আস্তাগফিরুল্লাহ, 7 বার ইয়ান পড়ে 2 আঙ্গুলে ফু দিয়ে দাও 2 চোখে, বৃদ্ধ আঙ্গুলে 3 বার বসিয়ে দাও, তাহলে আমাকে স্পষ্ট দেখতে পাবে। তারপর আমি দোয়াগুলো পড়ে 2 বার 2 চোখে আঙ্গুল ঘষে অপরটির দিকে তাকালাম। তারপর আমি যা দেখতে পেলাম অবাক হয়ে গেলাম। দেখলাম আমার জন্মদাতা পিতা দাঁড়িয়ে আছে। তাকে দেখে আমার 2 চোখ দিয়ে রীতিমতো পানি গড়িয়ে পড়লো। তখন আমি কান্না করতে করতে বাবাকে বললাম, বাবা তুমি বেঁচে আছো? অনেকদিন পর তোমাকে দেখলাম, তুমি কেমন আছো বাবা? তুমি কোথায় ছিলে এতদিন? বাবা আমাকে বলল, জাহাঙ্গীর সত্যি বলতে আমি তোমার জন্মদাতা পিতা নই, আমি তোমার বাবার সাথে থাকা কারিম জিন। আমি তোমার কাছে কেন এসেছি তা আমি তোমাকে অবশ্যই একদিন বলবো। তার আগে আমি যা বলি তা মনোযোগ সহকারে শুনো। আমি তোমার মধ্যে তোমার মনের সকল কথাই জানি বাবা। আমি জানি তুই ছোটবেলা থেকে কবিরাজি শিখতে চাও। অনেক জায়গায় অনেক কবিরাজের কাছে গিয়েছো শিক্ষা অর্জন করবার জন্য, কিন্তু কোনো জায়গা থেকে সেভাবে কিছু শিখতে পারোনি। তাই আজ থেকে আমি তোমাকে সকল কবিরাজি বিদ্যা শেখাবো, সকল তন্ত্র মন্ত্র দোয়া কালাম আমি শিখিয়ে দেব। আমি হলাম আজ থেকে তোমার ওস্তাদ, তোমার মৃত্যুর আগ পর্যন্ত তোমার সাথে থাকবো, তোমাকে দেখে রাখবো ইনশাআল্লাহ। তখন আমি বললাম, ঠিক আছে বাবা, তাহলে আজকে থেকে তুমি আমার ওস্তাদ। তখন বাবা আমাকে বলল, জাহাঙ্গীর তোমার ডান হাতে আমার ডান হাতের উপর রাখো এবং তোমার চোখ বন্ধ করে ফেলো। তখন আমি চোখ বন্ধ করে নি। তারপর বাবা আমাকে বলল, জাহাঙ্গীর তুমি কি কিছু দেখতে পাচ্ছ? তখন আমি বললাম, হ্যাঁ বাবা
দুটি অবর দেখতে পাচ্ছি। তখন বাবা বলল, এই দুটি অবর হচ্ছে জিন। তারা তাদের রাজ্য রয়েছেন, তারা দুজনেই হচ্ছে তাদের রাজ্যের সর্দার। এই দুজন জিন ছিল তোমার পূর্বপুরুষ, তোমার এক দাদার সাথে। তোমার দাদার মৃত্যুর পর তারা তাদের রাজ্য চলে যায়। এই দুজন জিন হলো ইফরিত প্রজাতির জিন। এই দুটি জিনকে তোমার আয়ত্তে নিয়ে আসতে হবে, কিন্তু তাদেরকে আয়ত্তে নিয়ে আসার আগে তোমাকে 40 দিন একটি আমল করতে হবে। আমি তোমাকে আমলটা শিখিয়ে দিচ্ছি, নিয়মগুলো বলে দিচ্ছি বাবা। তোমার আমল শেষ হবার পর আমি আবারও তোমার কাছে আসবো। যেখানে আমলটার বিষয়টি গোপন করে রাখা হলো, কিন্তু আমল চলাকালীন যা যা ঘটেছে অবশ্যই আপনাদেরকে বলছি, শুনতে থাকুন। আমল চলাকালীন এবং সাধনা চলাকালীন কি কি ঘটেছে আমার সাথে। তারপর বাবার দেশের নিয়ম অনুযায়ী শনিবার দিন জায়নামাজ, কাফনের কাপড়, 7 মসজিদের পানি, 7 ঘাটের পানি, আতপ চাল, ধূপ এবং লোবাং, চন্দ্র, আগরবাতি এবং 7 কেজি বাতাসা সংগ্রহ করে নি। তারপর ঈশার নামাজ শেষ করে সকল সরঞ্জাম একটি পুটলি বেঁধে রওনা দিলাম। বাবার দেওয়ার নিয়ম অনুসরণ করে নদীর চরে, যেখানে কোনো লোকজন যায় না, এমন একটা নির্দিষ্ট জায়গা খুঁজে নিলাম যেখানে আমি টানা 40 দিন আমল করতে পারবো। তারপর আমি মসজিদের পানি এবং নদীর পানি একসাথে করে গোসল করে নিলাম এবং উজু করে নিলাম। তারপর কাফনের কাপড় পরে জায়নামাজটা বিছিয়ে নিলাম এবং আসন করে বসে পড়লাম। তারপর বাবার শিখিয়ে দেওয়া নিয়ম অনুযায়ী শরীরটা বন্ধ করে নিই। তারপর আমাকে যে মন্ত্রটি শিখিয়ে দিয়েছিল চোখ বন্ধ করে সেটা পড়তে শুরু করলাম এবং প্রায় 3 ঘন্টার মতো মন্ত্রটি পাঠ করলাম। তারপরে কিছু অস্বাভাবিক ঘটনা ঘটতে লাগলো, যেমন কুকুরের ডাক, শিয়ালের ডাক, সাপের ফিসফিসানির শব্দ শুনতে পেলাম। তখন আমি মনে মনে ভয় পাচ্ছিলাম। তারপর হঠাৎ করে আমার মাথার ভেতর থেকে বাবা বলল, জাহাঙ্গীর, তো ভয় পেয়েছিল না, আমি তোমার সাথে আছি বাবা সবসময়। তুমি মন্ত্রটি পড়া শেষ করে নাও। তারপর আমি মন্ত্র পড়তে থাকি। শেষ হবার পর সকল সরঞ্জাম আবারও পুটলি বেঁধে বাড়ির দিকে রওনা দিলাম। এবার প্রায় 33 দিন চলে গেল। 34 দিনের সময় শুরু হলো ভয়াবহ আলামত, যেমন বিশাল বড় হাতি, অজগর সাপ, বড় বড় কুকুর, শিয়াল এবং মাথা ছাড়া ঘোড়ার সামনে আসতে লাগলো এবং আমাকে বলল, এই ছেলে, তুমি এখান থেকে চলে যাও, না হলে আমরা তোমাকে শেষ করে দিব। এভাবে অনেকক্ষণ আমাকে হুমকে দিতে থাকে, ক্ষতি করার চেষ্টা করে, কিন্তু সে অবগুলো আমার কাছে কেন যেন আসতে পারে না, আমার কোনো ক্ষতিও করতে পারে না। এভাবে আরো চলে যায় 5টা দিন। তারপরে চলে আসলো 39তম রাতের ঘটনা। যে রাতের বর্ণনা আমি কিভাবে বলবো তা আমার জানা নেই। সেদিন রাতে উঁচু করে আসন পেতে বসার পর যখন মঞ্চ পড়া শুরু করলাম, ঠিকই তখন শুরু হলো চারদিক থেকে প্রচন্ড বাতাস, মেঘের গর্জন, বিদ্যুতের গর্জন, পশুর গর্জন, মানুষের কান্না। কিন্তু আমি ভয় না পেয়ে আমার মতো আমি মঞ্চ পড়তে থাকি। আমি জানি যে আমার বাবা আমার সাথে রয়েছেন, যে আমার কোনো ক্ষতি করতে পারবে না। এভাবে আরো কিছুক্ষণ মঞ্চ করতে লাগলাম। হঠাৎ করে দেখতে পেলাম কয়েকটা অবক আমার বাবাকে শিকল দিয়ে বেঁধে টেনে হেঁচড়ে আমার সামনে নিয়ে আসলো। তারপর সে অবকরা আমাকে বলল, ওই ছেলে, এই অমল করা বন্ধ কর, তা না হলে আমরা তোর বাবাকে মেরে ফেলবো। তখন আমি সেই অবকগুলোকে বললাম, ঠিক আছে, আমি আমার বন্ধ করে দিচ্ছি, আপনারা আমার বাবাকে ছেড়ে দিন, আমি এখান থেকে বাড়ি ফিরে যাচ্ছি, আমার বাবাকে আপনারা ছেড়ে দিন দয়া করে। তখন আমি আসন থেকে উঠে যাই। যখন বাইরে পা ফেলবো ঠিক তখনই আমার মাথার ভেতর থেকে আমার বাবা বলে উঠলো, জাহাঙ্গীর, তুমি কি করছো? ওটা আমি নই, তুমি আসনের বাইরে বহলেও পা রাখবে না, বাইরে গেলে ওরা তোমাকে মেরে ফেলবে। তুমি যাকে দেখতে পাচ্ছ ওটা হলো একটা শয়তান জিন, আমার রূপ ধরে তোমার সামনে রয়েছে। ওরা তোমাকে ধোঁকা দিচ্ছে বাবা, তুমি যা দেখছো সব কিছু একটা মায়া। তুমি ভয় না পেয়ে আমল চালিয়ে যাও। আমি আবার মন স্থির করে আমল চালিয়ে যেতে লাগলাম। এভাবে আরো কিছুক্ষণ আমল চালিয়ে যাওয়ার পর আবারও দেখতে পেলাম কয়েকটা অবক আবারও আমাকে উল্টো করে ধরে রেখেছে এবং অবকরা বিশাল বড় তালোয়ার দিয়ে আমার সারা শরীরে কোপ দিচ্ছে। আর
তার কিছুক্ষণ পর আমার ঘাড় থেকে মাথাটা আলাদা করে দেওয়া হলো। এটা দেখে আমি ভীষণ ভয় পেয়ে যাই এবং আমার চোখ দুটো খুলে ফেলি। চোখ খোলার পর দেখতে পাই সে অপগুলো তখনও দাঁড়িয়ে আছে। তখন সে অপগুলোর ভেতর থেকে একটা অপপ হাসতে লাগলো আর আমাকে বলল, এই ছেলে, তুই যদি আমল বন্ধ না করিস, আমরা তোকে ঠিকই ভাবে মেরে ফেলবো, তোর বংশকে নির্বংশ করে ফেলবো। ঠিক সেই মুহূর্তে আবারও আমার মাথার ভেতর থেকে বাবা বলে উঠল, জাহাঙ্গীর, ভয় পেও না, এসব মায়া ধোঁকা। আমার ব্যাঘাত ঘটানোর জন্য ওই শয়তান জিনগুলো তোমাকে ভয় দেখাচ্ছে। তুমি ভয় না পেয়ে আমল চালিয়ে যাও, আর অল্প কিছুক্ষণ আমল করলেই আজকের আমল সম্পূর্ণ হবে। তারপর আমি বন্দি স্থির করে আমল করা শুরু করার পর সেদিনের আমল সম্পূর্ণ হয়ে যায়। তারপর আসলো সেই রাত, যে রাতের জন্য টানা 39টি রাতের ভয়াবহ অভিজ্ঞতা পার করলাম। তারপর সেদিন ঈশার নামাজ শেষ করে বাড়ি ফিরলাম। তারপর 2 রাকাত নফল নামাজ পড়ে সবকিছু গুছিয়ে নিলাম, কারণ আজ একটু আগে ভাগে বের হবো ভাবলাম। যেই ভাবা সেই কাজ, সকল সরঞ্জাম গুছিয়ে পুঁটিটা বেঁধে আল্লাহর নাম নিয়ে বের হলাম। তারপর হাঁটতে হাঁটতে নদীর চড়ে যাওয়ার উদ্দেশ্যে, যেখানে আমি 39টি দিন আমল করেছি, আজকে এই স্বপ্ন পূরণের রাতটির জন্য হাঁটতে হাঁটতে প্রায় নদীর কাছাকাছি চলে এসেছি। ঠিক তখনই হঠাৎ মাথার ভেতর থেকে বাবা বলে উঠল, জাহাঙ্গীর, তুমি তোমার শরীরটা বন্ধ করে নাও। তখন আমি দোয়া পড়ে আমার শরীরটা বন্ধ করে নিই। তারপর হাঁটতে হাঁটতে আমি আমার গন্তব্যের স্থানে চলে যাই। তারপর আমি আমার গন্তব্যের স্থানে পৌঁছে যাই। তারপর নিয়ম অনুযায়ী সকল কিছু গুছিয়ে আসন পেতে বসে পড়ি। কিন্তু আগের অন্যান্য রাতগুলো থেকে আজকের রাতটি কেমন যেন অন্যরকম আবহাওয়া হয়ে যাচ্ছে। চারিদিকে শুনশান নীরবতা, কেমন যেন এক সুঘ্রাণ ছড়িয়ে আছে। মনে হচ্ছে আমার আশেপাশে কেউ একজন উপস্থিতি আছে, যে আমাকে দেখার জন্য, আমার ডাকে সাড়া দেওয়ার জন্য অপেক্ষা করছে। তা যাই হোক, পরবর্তীতে আমি মন স্থির করে সে দোয়া বা মন্ত্র পড়া শুরু করলাম। আজ আমার প্রায় সেই দোয়াটা মন্ত্র শেষ হয়ে গেছে। আমার অল্প কিছুক্ষণ সময় মন্ত্র দেওয়া পরে আজ আমার আমল শেষ হয়ে যাবে। কিন্তু অন্যান্য রাতগুলোর মতো অস্বাভাবিক কোনো ভয়ঙ্কর ঘটনা আজকে রাতে ঘটেনি। মনে মনে ভাবছিলাম, আজকে আমলে কি কোনো ভুল হচ্ছে, যার কারণে কোনো কিছুই হচ্ছে না। ঠিক সেই মুহূর্তে মাথার ভেতর থেকে বাবা বলে উঠল, জাহাঙ্গীর, তুমি মন্ত্র শেষ করো, তাহলে দেখতে পাবে আজকে রাতের সবচাইতে সুন্দর চমৎকার দৃশ্য। তখন আমি আবারও মন্ত্র পাঠ করা শুরু করলাম। এভাবে কিছুক্ষণ মন্ত্র পড়ার পর আমার মন্ত্র পড়া শেষ হয়ে যায়। মন্ত্র পড়ার দোয়া এবং শেষ হওয়ার পরে সেই মুহূর্ত থেকে শুরু হয়ে গেল অস্বাভাবিক ঘটনা। যেমন চারদিকে বইতে শুরু করলো গরম বাতাস, নদীর চরের বালুগুলো যেন থরথর করে কাঁপতে শুরু করলো, নদীর পানিগুলো যেন ভয়ে বড় বড় করে ঢেউ তুলতে শুরু করলো, চারদিকের গাছপালা যেন দৌড়ে মুচড়ে ভেঙে পড়লো, আকাশের মেঘের গর্জন যেন ভেঙে পড়ছে, আকাশে বিদ্যুতের ঝলকানি যেন সবকিছুই ছাড়কাড় করে দিচ্ছে। শয়তান জিন পরিগুলো যেন ভয়ের চোটে মাটি ফেটে পালিয়ে যাচ্ছে। পুরো পৃথিবীটার আকাশ মণ্ডলী সহ যেন ভূমিকম্পের মতো থরথর করে কাঁপছে। মনে হচ্ছিল যেন এই মুহূর্তে কিয়ামত শুরু হয়ে গেছে। কিভাবে বলে বোঝাবো, আমি তার ভাষা খুঁজে পাচ্ছি না। ঠিক তার কিছুক্ষণ পর আবারও সবকিছুই আগের মতো স্বাভাবিক হয়ে গেল এবং চারদিকে আলোয় আলোয় আলোকিত হয়ে গেল। পুরো পৃথিবীটা যেন সুঘ্রাণে ছড়িয়ে পড়ল। সুঘ্রাণ আমার শরীরটা স্থির হয়ে উঠল, আমার চোখ দুটো বন্ধ হয়ে গেল। ঠিক তখনই দেখতে পেলাম আকাশ থেকে বিশাল বড় এক ঘোড়ার গাড়িতে করে দুটো আবম আমার দিকে এগিয়ে আসছে। আহা, কি সুন্দর তাদের চেহারা! আল্লাহ যে কত যত্ন করে তাদেরকে বানিয়েছেন। কিছুক্ষণের মধ্যে সে আবমগুলো আমার সামনে এসে পড়ল, আমাকে সুমধুর কণ্ঠে সালাম দিল। তখন আমি তাদের সালামের জবাব দিলাম। আমিও তাদেরকে উদ্দেশ্য করে জানালাম এবং বললাম, আপনাদের জন্য অল্প কিছু হাদিয়ার আয়োজন করেছি, এগুলো নিলে অনেক খুশি হব। তখন সেই আবম দুটো হাদিয়া গ্রহণ করলো এবং বলল, আমরা দুজনে তোমার হাদিয়া পেয়ে অনেক খুশি হলাম। এবার বলো, বিনিময় তুমি কি চাও? তুমি যা চাইবে তাই দেব। তখন আমি বললাম, আমি চাই আপনারা দুজন আমার সাথে সারা রাত জীবন থাকেন, সকল বিপদ আপদে আমার সাথে থাকবেন। তখন সে দুজন অবাক বলল, ঠিক আছে, আমরা তোমার পাশে থাকবো, সারাটা জীবন তোমাকে তোমার বিপদ আপদে সহযোগিতা করবো ইনশাআল্লাহ।
তখন আমি বললাম, আপনাদের কিভাবে স্মরণ করব? তখন আপনাদের পরিচয় জানতে পারি? তখন শাহপুরটার মধ্য থেকে একজন বলে উঠল, আমার নাম ইয়াহিয়া, আর আমার পাশে যাকে দেখতে পাচ্ছ এ হচ্ছে আমার ছোট ভাই আবু রায়হান। আমরা এই ফ্রিত প্রজাতির জিন। আমাদেরকে স্মরণ করার নিয়ম হচ্ছে এই দোয়াটি 3 বার করে 3 বার আমার নাম নিলে সামনে হাজির হব। আর বিশেষ করে আবু রায়হান মানে আমার ছোট ভাই তোমার সাথেই থাকবে 24 ঘন্টা। আর আমি আমার রাজ্যে চলে যাব, কারণ আমি হলাম আমার রাজ্যের সর্দার। বিশেষ কোনো ক্ষেত্রে আমাকে স্মরণ করবে, আমি অবশ্যই তোমার ডাকে সাড়া দেবো ইনশাআল্লাহ। তারপর তারা আমাকে সালাম দেয় এবং আমার কাছ থেকে বিদায় নেয়। তখন আমি সালামের জবাব নিয়ে তাদেরকে আবারও সালাম জানালাম এবং বিদায় জানালাম।